অ্যাডমিন প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দাও। একজন ভিউজ। তিনজন। আচ্ছা আমাকে কি দেখা যাচ্ছে? একটু প্লিজ কেউ কমেন্ট করো না, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা তুমি থামো, আমি লাইভ শুরু করে দিচ্ছি। শুভ নববর্ষ। আচ্ছা তুমি দেখছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই, সাতজন আস্তে আস্তে জয়েন হও, তাড়াতাড়ি জয়েন হও সবাই। দেখি মিতালি পাল, হ্যালো হ্যালো, শুভ নববর্ষ। এই গ্রুপের বড়দের আমার অসংখ্য প্রণাম, আমার আন্তরিক শুভেচ্ছা, এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, বছরটা সবার খুব ভালো যাক। থ্যাংক ইউ, চলে এলাম মিতালি পাল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে সবাই কেমন প্ল্যান করেছো বলো, মানে আজকে সবার কেমন কেটেছে? আমার খুবই বাজে কেটেছে, অফিস ছিল, বাট নিশ্চয়ই সবার আজকে অনেক প্ল্যানস ছিল, অনেক ঘুরেছো, অনেকে অনেক জায়গায় গেছো। 7 জন আরও জয়েনিং হও, আস্তে আস্তে শুরু করব। আজকে আমি খুব লাকি যে আমি তোমাদের সাথে আজকে দিনটা কাটাতে পারছি। হ্যাঁ একদম, তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 জন তো আস্তে আস্তে জয়েন হও। তো আজকে যেহেতু নববর্ষ, তো আমি কয়েকটা লাইন জাস্ট একটু দিয়ে একটু শুরু করছি, ততক্ষণে তোমরা জয়েন হয়ে যাও। তারপরে তো আছে আস্তে আস্তে ভুতুরে ঘটনা। তো এটা তাদের জন্যই যারা বাংলায় বসবাস করেছো বা বাংলায় জন্মগ্রহণ করেছো, কিন্তু কাজের সূত্রে তারা এখানে না, বাইরে আছো। তো তাদের জন্য জাস্ট আমি কয়েকটা লাইন বলবো কবিতার, জাস্ট এইটুকু। নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট চুমি তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানার রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশ্চিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরি। তো এইটা সত্যি বাংলা আমাদের তো মা, তাই বাঙালি নববর্ষ আমাদের কাছে ভীষণ স্পেশাল। হ্যাপি নিউ ইয়ারের থেকেও শুভ নববর্ষটা বলতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা অনেকেই আছি যারা অনেক বাইরে থেকে এই গ্রুপে জয়েন করেছি, তো তাদের আজকে দিনটা একটু কষ্ট হবে, কারণ তারা এই যে কালচারটা, এই যে পুজো, সকালবেলা থেকে উঠে যে আজকে আমাদের গঙ্গার ঘাটে বিভিন্ন পুজো হয়, এই জিনিসগুলো হয়তো তারা আজকে ফেস করবে না, বাট তাদের জন্য জাস্ট একটা টাচ যে আজকে নববর্ষ, একটা ফিলিংস। ঠিক আছে, শুভ নববর্ষ আবার সবাইকে। আচ্ছা আমাকে একটু বলো তো কেউ যে আমার কথা ক্লিয়ার, মানে আমাকে কি দেখা যাচ্ছে এবং আমার কথা কি ক্লিয়ার? আমাকে একটু প্লিজ ইনফর্ম করো, কারণ আজকে ফ্যান চলছে আর আমি যথেষ্ট জোরেই বলছি।
তো একটু ইনফর্ম করো না আমায় যে আজকে আমাকে কি আজকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে। মানে এই কবিতাটা অ্যাকচুয়ালি আমার খুব প্রিয় একটা কবিতা, 2 বিঘা জমির এই লাইনটা। তো তাই জন্য আজকে নববর্ষ বলে আজকে একটু জাস্ট বলেই দিলাম তাদের জন্যই, যারা নাকি আজকে বাংলায় থেকেও বাংলার এই জিনিসগুলো পাচ্ছে না। এই নববর্ষ, এই ঘোরা, এই আনন্দ, এই চৈত্র মাসের সেল, আমার তো প্রচুর ভালো লাগে এই সেলটা, চৈত্র মাসের সেল সব জায়গায়, এই জিনিসগুলো বাংলাতেই আমরা এই সময়টা পাই। ওকে, থ্যাংক ইউ অঙ্কিতাদি, তুমি ভীষণ মানে আমার খুব কাছের, মানে আমি দেখি তুমি সবার লাইভ ভীষণ এনজয় করো, মানে প্রত্যেকের লাইভ এত সুন্দরভাবে দেখো, তো তার জন্য খুব ভালো। 16 জন, ওকে আমি স্টার্ট করছি, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে জয়েন হও, 16 জন এসছে। আচ্ছা, থ্যাংক ইউ তাপস দা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আজকে ঘটনা যেগুলো আমি বলবো সেগুলো মানে মানুষের জীবনে 2022-এও যে এই রকম কিছু মানে ঘটনা ঘটে বা ঘটতে পারে, সেটা বোধহয় আমার সাথে না হলে আমি বুঝতাম না বা আমি ফিল করতাম না। তো 2022-এ দাঁড়িয়েও আজকে আমার সাথে আমি বলেছি যে আজকে যখন স্ট্যাটাসটা দিয়েছি যে আমি কিছু ঘটনা বলবো যেটা নাকি আমার সাথে রিসেন্টলি ঘটেছে, তো শুনতে থাকো। ঠিক মানে ঠাকুরের ঘটনাও আছে আর কিছু অলৌকিক ঘটনাও আছে, মানে ভূত ঠিক নয়, মানে ভূতই বলবো, কিন্তু দেখা যাক, শোনো, তারপর তোমরাই বিচার করো যে ওটা ভূত না প্রেত, ঠিক আছে? তো আজকে যে ধরনের ঘটনাগুলো আমি ঠাকুরের বলবো সেগুলো কিন্তু সমস্তই মানে ঠাকুর রিলেটেড নয়, মানে অলৌকিক বলতে পারো, ঠিক আছে? তো স্টার্ট করছি। আজকে আমি এমন একজন লোকের কথা বলবো ফার্স্টেই, ঠাকুরের একটা ঘটনা, অলৌকিক ঘটনার মধ্যে, মানে যিনি অ্যাকচুয়ালি আমরা বিবেকানন্দ, রামকৃষ্ণ বা বিভিন্ন ব্যক্তিদের জানি, যে বুদ্ধদেব, যারা নাকি মানে সিদ্ধি লাভ করেছিল বা তোমার মুনি ঋষি এদের টাইপের এরা ছিলেন, যারা মানে ধ্যানমগ্ন হয়ে থাকতেন সব সময়, কিংবা বুদ্ধদেব বা অনেক ঋষিদের নামই আমরা জানি, যারা নাকি মানে সংসার ধর্ম ত্যাগ করে নিজের জীবনটা মানে পুরোটাই সাধনার মধ্যে অর্পণ করেছিলেন। কিন্তু আজকে আমি এমন একজন মানুষের কথা বলবো আপনাদের, যাদের নাকি মানে যার নাকি জন্মই হয়েছে কলকাতাতে, ঠিক আছে? কলকাতার মতন জায়গায় জন্ম হয়েছে তার, এবং কিন্তু সে সংসার জীবনে থেকেও অলৌকিকতা অর্জন করেছিল, ঠিক আছে? তো এটা তারই ঘটনা, আমি নামটা ঠিক বলতে পারবো না, তো আমি নামের জন্য নিবারণ দে আমি ধরেই নিলাম, ঠিক আছে? এইটা তখনকার ঘটনা যখন এই দেশে ইংরেজ রাজত্ব করছে, ঠিক আছে? তো এইরকমই একটা কোম্পানি ছিল ইংরেজ শাসিত, ব্রিটিশদের। সেই কোম্পানিগুলো আগেকার দিনে এরকম হতো যে, আমি ঠিক শিওর নই, তবে হতো এটা আমি জানি, যে রাস্তার ধারে, এই তো রাস্তার ধারে যে দুটো মানে দু সাইডে যে পাথর ঠাথর থাকতো, বা রাস্তা ধোয়ানোর জন্য এক একটা ডিপার্টমেন্ট থাকতো, যেমন আমাদের এখানে মিউনিসিপ্যালিটি এই কাজগুলো এখন করে, তো তখনকার দিনেও এরকম ডিপার্টমেন্ট ছিল শহর অঞ্চলে এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো উনি ওই কোম্পানিতেই চাকরি করতেন, ঠিক আছে? এবং উনি চাকরি করতেন, উনি কিন্তু জীবিত ছিলেন এবং কয়েক বছর আগে উনি মারা গেছেন, তো মানে সেটা আমার হয়তো ছোটোবেলায় হবে। তো উনি চাকরি করতেন, ওনার সংসার ছিল, ওনার বউ বাচ্চা সবই ছিল, কিন্তু উনি সাধনা করতেন ভীষণ, মানে একটা টাইম ছিল যে সময়টা উনি অফিস থেকে আসতেন, এসে খেতেন সবার সাথে, খাওয়ার পরে রাত্রিবেলায় ওনার যে মানে সাধনার টাইমটা ছিল রাত্রিবেলা, এবং একটা নির্দিষ্ট ঘরে উনি যেতেন, গিয়ে
নির্দিষ্ট একজন দেবী, সেটা মা কালী হোক, মা দুর্গাই হোক বা যেই হোক সেটা আমি জানি না, কিন্তু উনি নির্দিষ্ট একজন দেবীর আরাধনা করতেন। এবং আরাধনা করতে 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 উনি একটা সাধনার জায়গায় পৌঁছান। এবং এর পেছনেও একটা ঘটনা আছে, সেটা হচ্ছে উনি একবার একটা জায়গায় ঘুরতে গেছিলেন, ঠিক আছে। তখন ওনার মধ্যে কিন্তু এই সাধনা করতে হবে আমায়, বা আমার মধ্যে এই পাওয়ারটা আছে, সাধনা করার পাওয়ার, এটা তো সবার মধ্যে থাকে না। এই যে সাধনার দ্বারা নিজেকে মানে প্রতিষ্ঠিত করা, এটা তো সবার মধ্যে থাকে না, তো কিছু কিছু মানুষের মধ্যে থাকে। তো উনি একটা জায়গায় একবার পাহাড়ে ঘুরতে গেছিলেন। তো সেখানে ওনার একজন সাধুর বা সন্ন্যাসীর সাথে দেখা হয়। তো দেখা হওয়ার পরে উনি ওই সন্ন্যাসী ওনার দীর্ঘদিন ধরে ওনাকে বোঝায়, বা ওনার যে ভেতরে যে চোখটা ছিল, এই যে সাধনার যে ব্যাপারটা ছিল ভেতরে, যেটা সুপ্ত অবস্থায় ছিল, সেটা উনি জাগিয়ে তোলেন সেই সন্ন্যাসীর সাথে, যার সন্ন্যাসীর সাথে ওনার পরিচয় হয়। তো ন্যাচারালি ঘুরতে গেলে মানুষ ঘোরে, কিন্তু ওনার ভেতরে এমন সত্যি ওনার ভেতরেই ছিল সাধনার ব্যাপারটা, তাই জন্য উনি ওই সন্ন্যাসীর দ্বারা খুবই আকৃষ্ট হন। এবং আকৃষ্ট হওয়ার ফলে উনি কিন্তু ওই সন্ন্যাসীর মানে কি বলবো শিষ্যত্ব গ্রহণ, মানে শিষ্যত্ব হয়, গুরুই মানে সন্ন্যাসীকে গুরু মানেন। এবং সন্ন্যাসীর দেখানো সমস্ত কথা শুনে, যে যেভাবে যেভাবে সাধনা করতে হবে সেটা শুনে এসে বাড়িতে, আমি বললাম যে একটা সময়, নির্দিষ্ট সময় রাত্রিবেলায় ওই একটা ঘরে গিয়ে উনি সাধনাটা শুরু করেন। এবং সাধনা শুরু করতে করতে উনি এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে কিনা উনি নিজের ভেতরের যে আত্মা, সেটাকে উনি মানে বার করে মানুষের ভালো কাজের জন্য কখনো কখনো ব্যবহারও করতে পারতেন। মানে ধরুন আমি এখানে বসে আছি এবং আমি জানলাম যে আমার কোনো নিকট আত্মীয়র খুব অসুস্থ, তো উনি সাধনার দ্বারা নিজের আত্মাটাকে নিজের শরীর থেকেও বার করতে পারতেন এবং তার কাছে গিয়ে তার কোনো কাজও করতে পারতেন। এটা কিন্তু গল্প না, এটা সত্যি ঘটনা। এটা মানে সাধনার দ্বারা উনি এই পর্যায়ে পৌঁছেছিলেন। তো কি হয় তো একবার ওনার যে সাহেব ছিলেন, সেই সাহেবের মিসেস খুব অসুস্থ, কিন্তু মিসেস এখানে থাকে না, মিসেস বিদেশে থাকে। মানে অসুস্থ, এমনই অসুস্থ যে উনি মারা যাওয়ার মতন অবস্থা, ঠিক আছে। তো ন্যাচারালি সাহেবের কাছে চিঠি এসছে, আর তখন বিদেশে যেতে জাহাজে করে যেতে হতো, আর টাইম লাগতো কিছুটা। তো তখন মানে উনি একদিন অফিসে গেছেন, গিয়ে দেখছেন যে সাহেব ভীষণ মন খারাপ করে বসে আছে। তখন উনি সাহেবকে জিজ্ঞাসা করছেন যে কি হলো স্যার, আপনার কি প্রবলেম। বলছে যে দেখো না, আমার মিসেস এরকম প্রায় মরণাপন্ন অবস্থা, কিন্তু আমি কি করব, আমি তো যেতে পারবো না, কারণ আমার যেতে যেতে এমন টাইম লেগে যাবে যে ও হয়তো মারাও যাবে। তখন এবার নিবারুণ বলছে যে তাই নাকি, এরকম ব্যাপার, ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না, দেখা যাবে, কি হয় দেখা যাবে। তখন বলছে যে তুমি কি পাগল নাকি, কি হয় দেখা যাবে, তুমি একটা বলে দিলে। বলছে যে স্যার আমাকে একটু সময় দিন, আমাকে 3টে দিন সময় দিন, আমি আপনাকে তারপরে এসে বলবো কি হবে, ঠিক আছে। তারপরে আপনি না একটা ডিসিশন নেবেন 3 দিন পরে যে আপনি যাবেন কি যাবেন না, কারণ আপনার অলরেডি এখন এখান থেকে যেতে হলে অনেকটাই লেট হয়ে যাবে। তখন সাহেব তো আর কি, ওর কথা বেশি পাত্তা দেয়নি, তো সাহেব ওর মতন চলে গেছে। তো ওই নিবারুণ যথারীতি গেছে, মানে বাড়ি ফিরে গেছে নিবারুণ বাড়ি ফিরে যাওয়ার 3 দিন পরে, ঠিক আছে, 3 দিন অফিসে আসেনি নিবারুণ, 3 দিন পরে অফিসে গেছে, গিয়ে বলছে যেমন অফিসের কাজ করেছে, ঠিক আছে। 4র্থ দিনের দিন সব নর্মাল। 4র্থ দিনের দিন এবার সাহেব দেখছে খুব টেনশন করছে, সাহেব যে কি হবে আমার, মানে কোনো খবর পাচ্ছে না, কিছু না। তো এরকম করতে করতে হঠাৎ প্রায় নিয়ার অ্যাবাউট 1 মাস বা ওরকম, হঠাৎ করে মানে কি মানে কোনোভাবে 3 মাসের মাথায়, 1 মাস ঠিক না, 1 মাস থেকে বেশি, 3 মাসের মাথায় তখন লাগতো চিঠি পাঠাতে। তো ওরকম টাইমে একটা চিঠি এলো, চিঠিতে এসে দেখছে ওনার মিসেসের চিঠি, এবং মিসেসের চিঠি তখন দেখছে যে বলছে মিসেস মানে সুস্থ হয়ে গেছে, মানে ওনার যে দুরারোগ্য ব্যাধিটা হয়েছে সেটা উনি সুস্থ হয়ে গেছেন, এবং মিসেস মানে বলেছেন যে আমি কলকাতায় আসছি তোমার সাথে দেখা করতে। তখন তো এবার ও সাহেব খুব খুশি, সাহেব এসে বলছে দেখো যাই হোক আমি একটা খবর পেলাম, মিসেস সুস্থ হয়ে গেছে আমার, তো আমার আর যেতেও লাগবে না সেখানে। তো তখন নিবার বলছে আচ্ছা ঠিক আছে।
তো যখন একটা টাইমের পরে মিসেস এলেন, সেটা আমি অ্যাকচুয়ালি কী বলুন তো, এটা তো অনেক পুরনো ঘটনা, তো টাইমের একটু উল্টোপাল্টা হতে পারে। তো যখন মিসেস এলেন, আসার পরে মিসেস বলছেন যে আমি তো সুস্থ হয়ে গেছি, তো যথারীতি তার বরের সাথে সে কথা বলছে। এই সময় নিবারুণ অফিসে ঢুকেছে, অফিসে মানে বউ এসেছে, মিসেস অফিসে এসে সাহেবের সাথে ফার্স্ট দেখা করেছে, দেখা করার পরে এবার এই সময় নিবারুণ ঢুকেছে অফিসে। ঢোকার পরে সাহেব বলছে যে, তখন মিসেস ওই নিবারুণকে দেখে বলছে আরে আপনি ভালো আছেন? তখন নিবারুণ বলছে হ্যাঁ আমি ভালো আছি, আপনি এখন সুস্থ তো? বলছে হ্যাঁ হ্যাঁ আমি সুস্থ। তখন সাহেব তো অবাক, সাহেব বলছে যে কি ব্যাপার, তুমি নিবারুণকে চেনো নাকি? কি করেছিলে, তুমি তোকে কখনো আগে দেখোনি? বলছে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো 3 মাস আগে একে পাঠিয়ে আমার সুস্থতা করার জন্য তা ওষুধ নিয়ে একে পাঠালে। বলছে তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমি নিবারণকে কেন পাঠাতে যাবো ওষুধ নিয়ে? আমি তো জানি যে তুমি মরণাপন্ন আরও কোনো ওষুধে কাজ হবে না। বলছে আমি তো সেটা জানি না, আমি তো ইনি তো গেছিলেন। তখন সাহেব গোপনে নিবারণকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, আমাকে সত্যিটা একটু বলো তো। তখন বলছি যে স্যার আপনি কি বিশ্বাস করবেন, আসলে আমি, তখন ও পুরো ঘটনাটা বলে ওর পাস্টে, যে একজন সন্ন্যাসীর দ্বারা উনি প্রভাবিত হওয়ার পরে উনি ওনার ভেতরের যে আত্মাটা সেটা উনি মানে সোলটা, অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছিল সেটা উনি বলেছেন যে সেই রাত্রে, মানে ওই যে টাইমটা ছিল 3 দিন বা সেই রাত্রে উনি প্রতিদিন ওই নিজের আত্মা বের করে ওই যে মিসেসের কাছে যেতেন, মিসেসেরকে পুরো ট্রিটমেন্ট করতেন, সুস্থতা করতেন, মাথায় হাত বুলিয়ে সেবা করতেন। ওষুধ যেটা ছিল উনি নিজে তৈরি করে ওষুধ কিন্তু নিয়ে গেছেন। মানে কতটা একটা মানুষ পাওয়ারফুল হলে এটা সম্ভব। দিয়ে মিসেসকে সুস্থ করে উনি ওই 3 দিনের মধ্যে এই কাজটা করেছিলেন। তো এটার সত্যতা কতটা সত্য কতটা মিথ্যে আমি ঠিক জানি না, কিন্তু এটা আমি শুনেছি আমার এক মামার থেকেই। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, তো আমি তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম যে একটা মানুষ এত পাওয়ারফুল যে তার সাধনার দ্বারা সেই অত দূরে, মানে নিজের ভেতরে যে জ্যোতি, সেই জ্যোতির দ্বারা সে অত দূরে, অত মানে দূরে লন্ডন বিদেশে গিয়ে সেই মিসেসকে সে সুস্থ করেন, সেই সাহেবিনীকে সে সুস্থ করে একদম সাহেবের কাছে পৌঁছে দেন। মানে মানুষের ভালোর জন্য হয়তো এই সাধনাগুলো কিছু কিছু মানুষের মধ্যে, কিছু কিছু এই পাওয়ারগুলো মানুষের মধ্যে থাকে। তেমনি ঠিক সেরকমই বিবেকানন্দ যখন, আমরা এটা হয়তো জানি না বা অনেকেই জানি না, যে শিকাগোয় যখন, মানে ও বিবেকানন্দ কিন্তু একবারে শিকাগোয় যেতে পারেনি। তো যখন শিকাগোয় ও ভেবেছে যাবে বলে, মানে আমি জানি না এটা অনেকেই ছবিটা দেখেছো কিনা, যে একটা বিশাল সমুদ্র আর বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, ওইখানেও বিবেকানন্দ কিন্তু ধ্যান করছে যে আমি যাব কি যাব না, গুরুর পারমিশন না নিয়ে তো আর যেতে পারে না। তো ও যখন যাবে বলে স্থির করছে, বারবার যেন মনে হচ্ছে রামকৃষ্ণ বলছে যে তুই আমার আদেশ না নিয়ে যাস না। তো এটাও কিন্তু একটা, মানে এই পাওয়ারগুলো সবার থাকে না, তো যাদের থাকে তারা ভালোর জন্যই এই পৃথিবীতে আসে। বলো কেমন লাগলো এই ঘটনাটা? আমি জানি না অ্যাকচুয়ালি এই ঘটনাটা সত্যি কি মিথ্যে, বাট গল্পের ছলে হলো এটা শোনো, কারণ আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই ঘটনাটা, কারণ সে সময় তো আমিও জন্মাইনি, বাট আগেকার দিনে কিন্তু আমরা দেখেইছি রামকৃষ্ণ এই কলিযুগেই জন্মিয়েছেন। সবাই কিছু কিছু মানুষ ছিল যারা আজকে আর নেই, কিন্তু তাদের মানে পাওয়ারটা কতটা, মানে এটা কিন্তু সত্যি ঘটনা, মানে ছিলেন। আমার মামা বলেছেন যে উনি তখনও বেঁচে ছিলেন, মানে তবে তো মারা যায় ন্যাচারালি, আমি তখন অনেক মানে হয়তো জন্মাইনি যখন উনি মারা গেছেন। এটা হচ্ছে আমার ফার্স্ট গল্প গেল। মধুমিতা চক্রবর্তী এটাকে জিজ্ঞাসা করছে গোটা গল্প হলো গো, যেই জিজ্ঞাসা করুক না কেন, এটা আমার ফার্স্ট গল্প গেল। আচ্ছা কটা বাজ? এইবার আমি একটা গণেশের স্টোরি বলবো আজকে। না আমার অনেক স্টোরি আছে, তো আজকে আমি একটু পরেই পড়বো এই কমেন্টসগুলো। এখন তোমরা করো আর এনজয় করো আমার ঘটনাগুলো, কারণ কমেন্টস বলে অনেক ব্রেক হয়, তো ওই জন্য আমি গল্পগুলো বলবো, মাঝে মাঝে কমেন্টসগুলো পড়বো, ঠিক আছে?
আচ্ছা, যেহেতু আজকে নববর্ষ, তো আমি গণেশ পুজো লক্ষ্মী পুজো হয়ে দিয়ে যেহেতু মানে শুরু হয়, তো সেই জন্য আমি আজকে একটা গণেশের স্টোরি দিয়েই শুরু করব, ঠিক আছে? এটাও আমার সাথেই ঘটা, এটা খুব কিউট একটা স্টোরি। তো কি হয়, এই বছর মানে আগের বছর 2021-এ দুর্গাপুজোর আগে যে গণেশ পুজোটা হয়, সেই গণেশ পুজোয় গণেশ চতুর্থীর দিন যেটা হয়, কি হয় সেদিনকে আমার কম্পিউটার ডেস্কের ওপরে একটা ছোট্ট গণেশের জাস্ট শোপিস আছে। হ্যাঁ, তো আমার কি মনে হয়েছে যে না, সব জায়গায় বেশ গণেশের পুজো টুজো হচ্ছে, তো বিভিন্ন জায়গা থেকে মন্ত্রগুলো কানে আসছে, বিভিন্ন জায়গায় গণেশ পুজো হয় এখানে এখন। তো মনে হয়েছে কি, একটা মনে হচ্ছে না আমিও একটু গণেশকে ওই একটু ফুল একটু মিষ্টি দিয়ে পুজো দেব। কিছুই পুজো না, কিছুই মন্ত্র না, একটু ফুল দিয়ে পুজো দেবো, না সবাই দিচ্ছে, একটা ইচ্ছা। তো এবং সাইমালটেনিয়াসলি আমার ওই যে বাড়ির মানে আমার বাড়ির সামনে একটা জায়গায় প্যান্ডেল করে গণেশ পুজো হচ্ছিল, তো সেখানে আমার ইনভাইটেশন ছিল যাওয়ার জন্য। তো যাই হোক, আমি সকালবেলার দিকে গণেশকে একটু পুজো দিয়েছি, হ্যাঁ, ফুল ফুল দিয়ে। তো তারপরে কি হয়েছে, দুপুরবেলায় আমি স্নানে যাব, স্নান করে এসে খেয়ে দিয়ে আমি আবার কাজে বসি, যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম। তো আমার চশমা আছে, তো চশমাটা আমি কি করেছি, খুলে স্নানে যাব, তো খুলে আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখেছি চশমাটা। ড্রেসিং টেবিলের ওপরে রাখার পরে আমি স্নানে গেছি, স্নান টান থেকে এসে খেয়ে আমি আবার কাজে বসবো। তো এমন সময় মা বলছে যে আজকে বিকেলবেলায় গণেশের ওইখানে যাবি তো প্যান্ডেলে, গণেশ ঠাকুরের পুজো আছে, কিন্তু আজকে পুজো হচ্ছে, যাবি তো প্যান্ডেলে আজকে? তখন আমি বললাম যে না মা, আমি যাব না, আমার পড়া আছে, এখন এমনি অফিসের কাজ প্রেশার, তারপরে পড়াশোনা করতে হবে, তো আমি যাব না আজকে, তুমি ছেড়ে দাও, তুমি চলে যাও। এবার মা বলছে যে না, তুই না গেলে আমি যাব না। আমার মায়ের খুব বাজে স্বভাব এটা, যে আমি না গেলে যাবে না। তো আমার খুব জেদ চেপে গেছে, আমি বলছি যে আমি যাবই না আজকে গণেশ পুজো, আমি দেখি কি হয়। মা বলছে না, তুই না গেলে আমি যাবো না, আর প্রসাদটাও তাহলে পাবো না গণেশ পুজোর। তখন আমি আরও রেগে গেছি যে আমি না গেলে কি তুমি যেতে পারবে না, বলে আমি এত রেগে গেছি, আমি বলছি আমি যাবই না আজকে পুজোতে, দেখি কি হয়। বলে আমি এবার কাজে বসবো, ঠিক আছে, কাজে বসবো। এবার চশমাটা খুঁজছে, এবার চশমাটাকে আমি ড্রেসিং টেবিলে রেখেছি, এবার চশমাটা না পরে তো আমি কাজে বসতে পারবো না, কম্পিউটারে অত লাইট। এবার ড্রেসিং টেবিলে গেছি, সামনে গিয়ে দেখছি চশমা নেই আমার। আমি চশমাটা কোথায় রাখলাম, আমি তো ড্রেসিং টেবিলে খুলে রেখেছি চশমাটা, তাহলে চশমাটা রাখলাম কোথায়, আমি খুঁজে যাচ্ছি চশমাটা। তো দেখছি চশমা আর পাচ্ছি না। এবার আমি ভাবলাম কি, ভুল করে কি আমি তাহলে টিভির ওপরে, মানে আমার একটু ভুলো মন যে টিভির ওপরে কিংবা আমার কম্পিউটার ডেস্কের ওপরে রেখেছি। এবার আমি খুঁজেই যাচ্ছি, এবার মা দেখছে যে আমি খুঁজে যাচ্ছি বলে মা ভাবছে যে কি হলো, মেয়েটা কি খুঁজছে এত। তখন মা বলছে কি হয়েছে, আমি বলছি মা আমার চশমা আমি খুঁজে পাচ্ছি না। তখন মা বলছে ঠিক আছে, আমিও খুঁজছি। এবার মা আর আমি দুজনে মিলে সারা বাড়ি চশমা খুঁজে যাচ্ছি, চশমা আর পাচ্ছি না। তখন মা বলছে কি যে দেখ, তুই বলেছিস যাবি না, তারপর থেকে দেখ চশমাটা পাচ্ছিস না, তুই গণেশকে বল যে গণেশ আমি যাব, তোমার পুজোয় যাব, আমাকে চশমাটা দিয়ে দাও। এবার আমি আর মানে কি বলবো, আমি তখন মানে এরকম একদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে, আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গণেশ তুমি আমাকে চশমাটা খুঁজে দাও, আমি তোমার ঠিক পুজোয় যাব। এই বলে আমি আর মা দুজনে আবার খুঁজতে অটোমেটিকলি আবার আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চশমাটা খুঁজছি, আবার মানে বিভিন্ন জায়গায় খুঁজতে হয়, তো আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে যখন খুঁজছি, ও মা দেখি কি ড্রেসিং টেবিলের একটা কোনায় চশমাটা সুন্দর করে রাখা। মানে এটা আমার এত হাসি লেগেছে, এটা হতে পারে আমার মিস্টেক, বা এটা হতে পারে যে ওনারও কাজ, যে যাবি না তুই আমার পুজোয়, দেখাচ্ছি মজা, দেখ তুই বসতেই পারবি না কাজে, বলে আমি তো এটাই ভেবেছি যে দাঁড়া দুষ্টুমি করা, যে আমার চশমাই লুকিয়ে রেখেছে, যে যাবি না বলেছিস। তো ন্যাচারালি চশমাটা নিয়ে আবার কাজ করে তার পুজোয় আবার গেলাম। তো এটা আমার খুব কিউট একটা স্টোরি। বলো এটা কেমন লাগলো, ছোট্ট গণেশের ছোট্ট গনুর গল্প। গনু কিন্তু খুব দুষ্টু, এরকম মাঝে মাঝে চশমা তোমার ইসের না, তুমি যদি ওর কথা না শোনো
লুকিয়ে রাখবে সব। তখন বুঝবে কি জিনিস। বলো কেমন লাগলো। আচ্ছা, এইবার আমার সাথে ঘটে যাওয়া একটা অলৌকিক ঘটনা। আমি এটা হয়তো ভাববো যারা যারা আজকে শুনছো তাদের হয়তো সবারই গায়ে কাটা দিয়ে উঠবে। সিরিয়াসলি, মানে আমার নিজের এটা ফিলিংস। আমি সিরিয়াসলি বলছি, এখন যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি তোমাদের, মানে আমি আজকের দিনে দাঁড়িয়ে যে এরকম হতে পারে সেটা মানে আমার সাথে রিসেন্টলি ঘটা। এটা ঘটনা মানে আগের অ্যাকচুয়ালি ঘটছিল এই ঘটনাটা, আমি ফিলটা করতে পারিনি। তো শুরু করছি। এটা একটা লকেটের স্টোরি। কোনো ভগবান নয়, কোনো মানে অবভিয়াসলি ভগবানই, কিন্তু যে ভগবানের লকেটটা তার স্টোরি, কিন্তু কোনো মূর্তি, কোনো মানে যেটাকে বলে ফটো, সেসবের নয়। একটা লকেটের স্টোরি আজকে বলবো আমি, ঠিক আছে? তার আগে আমি একটু কমেন্টসগুলো পড়ে নিই, তারপরে লকেটের স্টোরি বলবো। হ্যাঁ, এটা হতে পারে, আমার মাও লুকিয়ে রাখতে পারে, বলা যায় না। আচ্ছা, আমরা যখন খুব ভূত প্রেতে ভীষণ ভয় পাই, এই ঘটনাটা কিন্তু মন দিয়ে শোনো, হ্যাঁ, অনেকের কাজে লাগবে। আমরা যখন ভূত প্রেতে ভীষণ ভয় পাই বা নেগেটিভ এনার্জিতে আমরা ভীষণ ভয় পাই, এটা সত্যি যে যদি পজিটিভ এনার্জি পৃথিবীতে থাকে তো অবভিয়াসলি নেগেটিভ এনার্জি থাকবে, কারণ এনার্জি তো ডিস্ট্রয় হয় না, এনার্জি যাবে কোথায়? তো সেই এনার্জি মানুষদেরকেই জ্বালায়। তো অনেক সময় হয় যে নেগেটিভ এনার্জি এতটাই প্রবলেমেটিক হয়। আজকে যদি আমি টাইম পাই আমি আমার জীবনে ঘটনাটা বলবো। একজন আগের দিন আমাকে রিকোয়েস্ট করছিলেন স্মৃতি বলে, স্মৃতি আন্টি, তো অবভিয়াসলি আজকে শুনবে যে একটা নেগেটিভ এনার্জি কতটা ক্ষতি করতে পারে একটা মানুষের জীবনে। তো যখন আমরা ভূত পেতে প্রচণ্ড মানে ভয় পাই, কিংবা যখন আমাদের জীবনে খুব বাধা আসে, তখন আমরা হনুমান চালিসা পড়ি। কি পড়ি? তো কারা কারা পড়ো আমাকে কমেন্টে করবে। হ্যাঁ, হনুমান চল্লিশা আমরা পাঠ করি, বা ডেইলি আমরা হনুমান চল্লিশা পড়ি বা হনুমান ঠাকুরের পুজো করি। হ্যাঁ, তবে কিছু রিউমার্স আছে বা কিছু আছে ঘটনা যে মেয়েরা হনুমান ঠাকুরকে ছুঁতে পারে না, এটা ন্যাচারালি, এটা আমিও ছুঁই না। তো আমিও হনুমানজির পুজো করি, ঠিক আছে? তো 2021 ডিসেম্বর মাসে আমার একটু আপস অ্যান্ড ডাউনস গেছিলো। আপস অ্যান্ড ডাউনসটা এতটাই বাজে ছিল যে আমি একটা ডিপ্রেশনে চলে যাই, এবং ডিপ্রেশনে যাওয়ার ফলে আমার মধ্যে বিভিন্ন রকমের নেগেটিভিটি কাজ করে, ঠিক আছে? এরকম যে হ্যাঁ আমি সুইসাইড করে ফেলবো, জানি এগুলো হয়তো তোমাদের সামনে আজকে বলা ঠিক নয়, কিন্তু এগুলো এসেছে। এবার অনেকেই বলে যে মানে সুইসাইড যারা ভাবে যে করবে তারা হয়তো ফ্যামিলির কথা চিন্তা করে না, কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করেই সে এগুলো করে। আমার নিজে গেছে তো সিচুয়েশনটা, তো তাই জন্য আমি এই জিনিসটা ফিল করি। অবভিয়াসলি ফ্যামিলির মানে তখন নিজেকে খুব বোঝা মনে হয় ফ্যামিলির কাছে, তো তাই জন্যে সে কিন্তু সুইসাইডের লাস্ট চিন্তাটা করে। তো যাই হোক, যেটা একটা পার্সোনাল রিজন গেছিলো, খুবই আঘাত পেয়েছিলাম। তো বিভিন্ন রকমের মানে কষ্ট পেতে শুরু করি আমি। পেতে 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 একটা সময় মনে হয় যে আমার মধ্যে অনেক নেগেটিভিটি সৃষ্টি হচ্ছে এবং আমি যে কোনো দিন কোনো ঘটনা ঘটাতে পারি। এবং সেই সময় কিন্তু আমি হনুমান চল্লিশা বা কিছুই পাঠ করতাম না, আমি মাঝে মাঝে করি না, মাঝে মাঝে করি ইচ্ছা হলে। এবার কি হয়, আমার হঠাৎ করেই একদিন মঙ্গলবার দিনকে একটা মনে হয় যে আমি একটা লকেট নেব। হঠাৎ করে মনে হয় নিজের মন থেকে যে এত আমার বাজে চিন্তা আসছে মাথায়, হনুমানজি তো সংকট মোচন করে সব, তো আমি যদি সবসময় নিজের সাথে একটা হনুমানজির লকেট রাখি তাহলে হয়তো আমার মধ্যে এই নেগেটিভিটিগুলো কিছুটা হলেও দূর হবে। তো হঠাৎ করে এটা আমার মাথায় আসে। মাথায় আসার পরে আমি ওই লকেটটা মঙ্গলবার দিনকেই অর্ডার দিই, ঠিক আছে?
অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম নর্মালি, আর কিছু না। এবার 1 সপ্তাহের মধ্যে ডেলিভারি হয়, এবং সেটা হয় 1 সপ্তাহ লাগেনি, পুরো শনিবার দিনের মধ্যে ডেলিভারি হয়। মানে কি অদ্ভুত দেখো, যে মানে যেই কটা দিন আমরা বজরংবলীর পাঠ করি সেই কটা দিন আমরা, মানে সেই দিনগুলোতে আমার ডেলিভারি হয়েছে, মনে পড়েছে যে করতে হবে। তো মঙ্গলবার ছিল সেটা দিনটা, দিনকে আমি অর্ডার দিলাম লকেটটা, আর শনিবার দিনকে সেটা চলে আসে আমার কাছে। তো আমি কি করি, লকেটটাকে পুজো দিই, ঠিক আছে, পুজো দিই মানে একটু কমলা সিঁদুর দিয়ে মাখিয়ে একটু পুজো দিই, আমি এটা ধারণ মানে পড়ি। এবং আমি ওই লকেটটা যখন পড়ি আমি কিছু নির্দিষ্ট নিয়মকানুন পালন করি। তো কারণ আছে তার জন্য, পরে বলছি কারণটা কি। কারণ কিছু কিছু সময় আমি লকেটটা পড়ি না, যখন ওয়াশরুমে যাই বা মাংস মাছ এগুলো খাই, তখন আমি লকেটটা টোটালি খুলে একটা আলাদা লাল কালারের আমার বক্স আছে ওটার মধ্যে রেখে দিই। আর রাত্রিবেলা আমি কি করতাম, লকেটটা পরে শুতাম। তো একদিন কি হয়েছে, রাত্রিবেলায় আমার ভীষণ পিঠে লেগেছে লকেটটা, হ্যাঁ। তো তারপরের দিন আমি ঠিক করছি লকেটটা আমি খুলে বালিশের তলায় রেখে শোবো। এবার লকেটটা আমি যখন খুলে বালিশের তলার নিচে রেখে পরের দিন শুয়েছি রাত্রিবেলায়, মাঝরাতে আমি স্বপ্ন দেখছি আমি প্রচন্ড বিপদে পড়েছি, প্রচন্ড, মানে সেটা ভয় মানে পাচ্ছি, মানে ভূতেরই বিপদ, ঠিক আছে, মানে কোনো মানে হয়তো স্পিরিট আমার পেছনে লেগেছে বা স্পিরিট আমায় তাড়া করছে, এবং আমি প্রাণপণে হনুমান চালিসা পড়ার চেষ্টা করছি, বাট আমি পারছি না, মানে আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, ঠিক আছে, মানে আমি ঘুমাতেও পারছি না ঠিক করে, ঘুমটা ভেঙে যায়। তো যথারীতি আবার চেষ্টা করে ঘুমালাম। এবার পরের দিনকে আমি কি করলাম, পরের দিনকে লকেটটা কি মনে হয়েছে ড্রেসিং টেবিলে রেখে দিয়ে শুয়েছি, নর্মালি ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তারপরের দিন আবার লকেটটা পরেছিলাম, গায়ে লাগছিল বলে খুলে আবার বালিশের তলায় এসে শুয়েছি। সেদিনকে রাত্রে স্বপ্ন দেখছি আমার মা খুব বিপদে পড়েছে, এবং আমি আবার হনুমান চল্লিশায় পাঠ করার চেষ্টা করছি, বাট হনুমান চল্লিশা আমি পড়তে পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে। তো এইবার না আমার মাথায় একটা স্ট্রাইক করলো যে ঘটনাটা কি ঘটছে, যে এই যে আমি বালিশের তলায় যখন রাখছি হনুমান চল্লিশাটা, তখন মানে লকেটটা রাখছি হনুমানজির, বালিশের তলায় রেখে যখন শুচ্ছি আমি বালিশের ওপরে, তখনই আমি বিভিন্ন রকমের ভয়ের স্বপ্ন দেখছি, এরকম দেখছি খুব বাধা আসছে হনুমান চল্লিশা পড়তে। আর যখন লকেটটা রেখে আমি ড্রেসিং টেবিলে রাখছি তখন আমার কোনো প্রবলেম হচ্ছে না ঘুমের, আমি নর্মালি ঘুমাচ্ছি। তো অ্যাকচুয়ালি লকেটটা এটাই নিয়ম। এবং পরের দিন যখন আমি ইচ্ছা করে টেস্টিং করার জন্য করলাম যেটা সত্যি কি মিথ্যে, তখন সেদিনকে রাত্রে আমি আবার সেমই স্বপ্ন দেখেছি, ভয়ের স্বপ্ন, এবং আমি হনুমান চল্লিশা পড়তে পারছি না। তার মানে কি, তার মানে হচ্ছে লকেটটার ওই যে বালিশের তলায়, মানে এটা আমার ধারণা, বালিশের তলায় লকেটটাকে রাখলে, বালিশের তলায় মানে গায়ে গুজবাম দিচ্ছে, আমার ভয় লাগছে, মানে কি মারাত্মক ঘটনা, বালিশের তলায় লকেটটাকে রাখলে লকেটটার কোনো রকমের সাফোকেশন হচ্ছে, লকেটটার কোনো রকমের প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে আমি বলছি, এখন আমি লকেটটা পরে আছি তাই। এইটা হচ্ছে আমার সেই হনুমানজির লকেট, এটা কেউ পরেছো কিনা আমি জানি না। এই লকেটটার একটা বৈশিষ্ট্য আছে, এবং এই বৈশিষ্ট্যটার জন্যই আমি খুব মেনটেন করি লকেটটা। সেটা হচ্ছে এর পেছনে দেখেছো এরকম গোল একটা জায়গা আছে, অংশ আছে, এইটা দিয়ে তুমি যদি লাইট ফেলো এর মধ্যে, পুরো হনুমান চল্লিশা লেখা আছে এর মধ্যে, কেমন পুরো আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। এই লকেটটার মধ্যে পুরো এখানে যদি লাইট ফেলো পুরো দেখতে পাবে হনুমানজির ছবি একটা মাঝখানে, এবং পুরো হনুমান চল্লিশা লেখা। এটা হচ্ছে এই লকেটটা, আমি এটা অলওয়েজ পরে থাকি, যখন প্রয়োজন হয় না, মানে যখন আমার মানে প্রবলেম হয় তখন আমি খুলি, আদারওয়াইজ এটা আমি পরে থাকি। এটা গেল এই লকেটটার একটা ঘটনা। তো হনুমান চল্লিশার পেছনে পুরো লেখা আছে, আমার তাই জন্য মনে হয়েছে যে কোথাও এটা সাফোকেশন ফিল করছে, এই জন্য ও রাত্রিবেলায় বালিশের তলায় রেখে শোয়া যাবে না। এই গেল আমার একটা ঘটনা এই লকেটটার। সেকেন্ড ঘটনা হচ্ছে এই লকেটটা পরে আমি মাংস খাই না, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এগুলো তো বারণ, এই হনুমান চল্লিশা পরে মানে হনুমানজি এইসব তো খায় না, মানে এগুলো পড়তে নেই। তো
একদিন কি হয়েছিল, আমার ওমিক্রন যখন হয়েছিল, তো আমার এতটাই শরীর খারাপ হয়েছিল যে আমি ভুলে গেছিলাম যে আমার এই লকেটটা গলায় আছে। এতটা পাতলা তো দেখতেই পাচ্ছ, মানে এটা এতটাই পাতলা যে মানে ভুলেই গেছি, এতটাই অসুস্থ ছিলাম। তো হঠাৎ করে আমি খেতে বসেছি, এই লকেটটার যে এই জায়গাটা দেখতে পাচ্ছ অটোমেটিকলি খুলে পড়ে গেল লকেটটা। মানে কি অদ্ভুত ঘটনা, মানে আমি তোমাকে মানে এগুলো হয়তো কেউ বলে বিশ্বাস করবে না যার সাথে না হয়। তো এটা গেল আরেকটা ঘটনা। থার্ড ঘটনা হচ্ছে একদিন আরেকদিন এরকম হয়তো কিছু খেতে যাব, আমি ভুলে গেছি, আবার হঠাৎ করে গলায় মনে হয় কি খুসখুস খুসখুস করছে। তো যে খুসখুস খুসখুস করছে মনে হচ্ছে হাত দিয়েছে, দেখছি এই লকেটটা পরা, আবার খুলে নিলাম। এবং যখন যখন আমি মেনটেন করি এটাকে যে এই লকেটটা আমাকে খুলতে হবে, এ আমাকে মনে করিয়ে দেয় নিজের থেকে যে কোনো না কোনো একটা ঘটনা দিয়ে যে না এই লকেটটা খুলতে হবে, কোনো না কোনো একটা ঘটনা মনে করিয়ে দেয় যে কোনো একটা প্রবলেম হচ্ছে। ধরো আমি চুলে একটুখানি মেহেন্দি করছি, হয় লকেটটা খুলে নিলাম, তারপরে দেখলাম যে প্রবলেমটা ক্রিয়েট হলো যার কারণে আমাকে খুলতেই হতো লকেটটা। মানে এরকম কোনো দিনও আজ পর্যন্ত হয়নি যে 3-4 মাস তো হয়ে গেল আমি লকেটটা পরে আছি, যে আমি যে জিনিসগুলোকে মেনটেন করি এই লকেটটা খুলি, যে জিনিসগুলো মানে সময় এই লকেটটা পরা অবস্থায় সেই জিনিসগুলো আমার সাথে হয়েছে। এটা কোনোদিনও হয়নি, কোনো না কোনোভাবে এই লকেটটা আমাকে মনে করিয়ে দিয়েছে যে এই লকেটটাকে খুলতে হবে। এটা গেলে একটা ঘটনা। আর একটা ঘটনা শোনো, এই লকেটটাকে খুলে একদিন আমি কি করেছিলাম, সকালবেলা ধর গলায় খুটখুট করছে, খুলে আমি পড়তে বসেছি নিচে, আর আমার কম্পিউটার টেবিলের উপরে লকেটটাকে আমি তাচ্ছিল করে রেখে দিয়েছি। হ্যাঁ, তো তখন আমি রিয়েলাইজ করিনি জিনিসগুলো। দুপুরবেলা আমি একটু রেস্ট নিচ্ছি, চোখটা লেগে গেছে, হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি বজরংবলী এরকমভাবে, মানে বজরংবলী একটা মূর্তি হয় না যে দেখবে এরকমভাবে বসে থাকে, মানে ওই রামের দিকে তাকিয়ে আমি দেখছি বজরংবলীর ওই মূর্তিটা ভীষণ করুণ মুখ। তখন আমি হচ্ছে এরকম স্বপ্ন দেখলাম কেন, যে বজরংবলীর করুণ মুখ। বিকেলে উঠে আমার মনে পড়েছে আরে এটা তো আমি খুব অবহেলার সাথে ওইখানে রেখে দিয়েছি। সাথে সাথে এসে আমি এটাকে পড়েছি এবং এটাকে আমি মানে যখনই মঙ্গলবার হয় আমি এটাকে পুজো দিই তারপর থেকে। আর একটা ঘটনা শুধু, এটা আমার এই পুতুলটা দেখতেই পাচ্ছ কত বড় পুতুলটা, এই পুতুলটাকে আমি রোজ রাত্রে পাশে নিয়ে শুই। তো একদিন খুব ভয় লাগছিল, এবার আমি এখন আর এই লকেটটাকে সাথে নিয়ে শুই না, কারণ আমি বুঝতে পেরেছি লকেটটার অসুবিধা হয়, তো ওই জন্য আমি লকেটটাকে খুলে রেখেই শুই। তো আমি একদিন ভয় লাগছিল আমার রাত্রে, হ্যাঁ, আমি তখন এই লকেটটাকে পাশে মানে বালিশের পাশে রেখে শুয়েছি, মানে লকেটটা হাওয়া খাচ্ছে এবার পুতুলটা পাশে, লকেটটার পাশে, ঠিক আছে, কোনো কারণে লকেটটার ওপরে হয়তো পুতুলটা চলে গেছিল। পরদিন সকালবেলা আমি যখন উঠেছি আমি দেখছি আমার পুতুলটা আমার পায়ের তলায়। এবার কেউ বলবে না যে আমি নিজে নিয়ে শুই, কারণ প্রতিদিনই আমি পুতুল নিয়ে শুই, প্রতিদিন আমি পায়ের তলায় তো ফেলি না, আমার শোয়া একদিকে শুলে একদিকেই শুই। তো আমি তখন বললাম তখন আমার মাকে বললাম যে মা দেখো এর গায়ের ওপরে হয়তো এসে পড়েছিল, ওর অস্বস্তি হচ্ছে, ও ফেলে দিয়েছে। তো একটা লকেটের যে কত ক্ষমতা, কত পাওয়ার, মানে এটা না বোঝালে আমি তো মানে যে এটা না ধারণ করবে বা যে এটা না মানে এটা যে ফেসটা দিয়ে সে না যাবে সে বুঝতে পারবে না। এবং এটা পড়ার পরে আমার ভীষণ পজিটিভিটি লাগে এবং মানে আমার তো মনে হয় যে কারোর ভূত কেন, কারোর বাবার সাধনে আমাকে কিছু করবে, মানে এতটাই পাওয়ারফুল এই লকেটটা। তো আমি সব সময় কিছু কিছু টাইমে মেনটেন করি এই লকেটটা পরে থাকি। মানে বুঝতে পারছি একটা আজকে দিনে দাঁড়িয়ে একটা লকেট কি হতে পারে। কেমন লাগলো এটা? এই ঘটনাটা মানে গায়ে কাটা, মানে আমার তো প্রচণ্ডই গায়ে কাটা দিয়েছে এই ঘটনাটা, মানে বলে বোঝাতেই পারবো না। মানে কি আমি এটাকে যা বিশ্বাস করি, প্রচণ্ড বিশ্বাস করি আমি একে। তো দেখা গেল আজকে অনেক গল্প হলো ভগবানের অলৌকিক গল্প, এবার একটু ভূতের ঘটনা স্টার্ট করি। হ্যাঁ, অনেকটাই টাইম হয়ে গেছে, কটা টাইম হয়েছে দেখি, 10টা 10, 1 মিনিট। আজকে অনেক কম, 33 জন, সবাই আজকে পার্টি করছে। হ্যাঁ, শুভ নববর্ষ, আর মেয়েটা এখানে এসে গল্প বলছে। যাই হোক, যারা আছে তারা শোনো।
সেটা হচ্ছে, আচ্ছা এবার হচ্ছে ভূতের গল্পের আমার ফার্স্ট স্টোরি। আমরা কিছু মানুষ ভীষণ কি বলবো, মানে অজানাকে জানার একটা ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, এগুলো থাকেই। তো এই অজানাকে জানতে গিয়ে যে কত সময় কত রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যায় মানুষের জীবনে, যে না জানলে বোঝা যাবে না। তো এটা এরকমই একটা ঘটনা। এটা একটা ঘুরতে যাওয়ার ঘটনা, হ্যাঁ, খুব বেশি হলে মন্দারমণি আর নয়তো ঘাটশিলা, আমি ঠিক যাই না জায়গাটা, এই দুটোর মধ্যে একটা জায়গার কিছু হয়নি। তো এরকমই একটা টিম যাচ্ছে ঘুরতে। সেই টিমের মধ্যে কারা আছে? দুজন ভদ্রলোক আছেন এবং একজন পরিবার আছে। পরিবারের মধ্যে ছেলে, মা, মানে বাচ্চা, ছেলে মানে বর, বউ আর তার সন্তান, একটা ছেলে, এটা একটা ফ্যামিলি। আর তার সাথে যাচ্ছে আরও দুজন ফ্যামিলি, মানে আরও দুজন ভদ্রলোক যাচ্ছে, ঠিক আছে। তাদের বউ, একজনের বউ মারা গেছেন আর আরেকজন হয়তো বিয়ে করেনি, এরকম। তো তারা ঠিক করেছে যে আমরা ঘাটশিলা বা মন্দারমণি যাব, ঠিক আছে। তো ওরা যখন যাচ্ছে মন্দারমণি বা ঘাটশিলায়, তার মাঝে ওরা বাই কারে যাচ্ছে, ঠিক আছে। তো তার মাঝে ওরা একটা ধাবা পেয়েছে। এবার ধাবাটা হচ্ছে ওপরে তুমি মানে থাকতে পারো, মানে ওপরে তোমার যদি কোনো একদিনের জন্য তুমি রেস্ট নিতেই পারো, ওপরে 2-3টে ঘর আছে ওপরে, আর নিচে হচ্ছে ধাবা, ঠিক আছে। তো ওপরে ন্যাচারালি কেউ থাকে না, ধাবায় কে থাকবে, কিন্তু ওরা করে রেখেছে যদি কোনো মানে প্রবলেম হয়, কোনো যাত্রীর, তাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা ধাবায় থাকবে, ধাবায় গিয়ে রেস্ট নেবে। তো সেই জন্য ওরা একটা প্ল্যান করেছিল, কিন্তু অ্যাকচুয়ালি কেউ থাকেই না ধাবাতে। ন্যাচারালি ধাবাতে সবাই খেয়ে দে আবার গাড়িতে উঠে যায়। তো ওরা একটু অন্যরকম টাইপের, ওরা একটা হুজুকে পাবলিক, যে না দেখি তো মানুষ যেটা করেন, মানে সবাই যেটা করেনি আমরা সেটা করবো, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো কি হয়েছে, তো ওরকম ওরা ধাবায় নেমেছে খেতে, নামার সময় এবার নেমে খেয়েছে, খেয়ে ওদের খাওয়াটা ভীষণ টেস্টি লেগেছে। তো ওরা বলছে যে এই ভাই তোমরা ওপরে ঘর করে রেখেছো কেন? বলছে যে না বাবু, ঘর তো চলে না, আর ঘর করেছি ভেবেছি হয়তো যদি কারো কোনো যাত্রীর অসুবিধা হয় তাহলে এটা আমাদের এক্সট্রা একটা ইনকামও হয়ে যেত, বাট এখানে কেউ আসেও না আর আমাদের কাজও হয়, আমরা এখানে কেউ থাকেই না, ওই আমাদের ধাবাতেই যা ইনকাম। বলছে তাই? বলছে যে হ্যাঁ। বলছে ঠিক আছে তাহলে চলো, আমরা কথা দিয়ে গেলাম, আমরা যখন ফিরবো আমরা বয়স্ক, তো আমাদের একটু শেল্টারের প্রয়োজন, তো একটা রাত আমরা তোমার রুমে থাকবো, তোমার এই ধাবার ওপরে আমরা রাত কাটাবো। তখন ওই লোকগুলো বলছে না না বাবুজি, আপনারা এত কষ্ট করবেন কেন, এখানে আপনারা যেরকম চান যে এসি ঠেসি থাকবে কিংবা জলের ভালো ব্যবস্থা থাকবে, সেগুলো এখানে নেই, কারণ এখানে কেউ থাকে না, আপনাদের থাকতে হবে না এখানে। বলছে যে তুমি চুপ করো তা, মানে এটা আমার একটা জেঠু ছিল, সেই মানে জেঠু এখনো আছে, জেঠু এরকম ধমকায় সবাইকে, এই চুপ কর, মানে এরকম ভাবে বলে। তখন মানে ওকেও বলছে এই চুপ কর তুই, আমাদের ব্যাপারে আমরা বুঝি, তুই শুধু থাকতে দিবি কি দিবি না বল। তখন ও বলছে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা যদি থাকতে পারেন তাহলে আপনারা থাকবেন, আমাদের কি। তখন বলছে ঠিক আছে। তো ন্যাচারালি ওরা চলে গেল, আবার খেয়ে দিয়ে গাড়িতে উঠে ওরা ঘাটশিলা বা মন্দারমণি ঘুরেছে, ঠিক আছে। ঘোরার পরে আবার যখন ফেরার পথে ওরা তো ঠিক করে রেখেছে যে একটা নতুন অ্যাডভেঞ্চার হবে, ওইখানে নামবো, নেমে একটা রাত থাকবো, কি আর অ্যাডভেঞ্চার। তো ওরা ধাবায় নেমেছে, তখন কটা হবে, বিকেল 4টে হবে, নেমেছে, ঠিক আছে। নামার পরে ওরা বলছে তোরা কিন্তু থাকবে না, বলে রেখে গেছিলো। তো দেখছি ধাবার মালিকটা আছে, বলছে যে সব খাওয়ার ঠাওয়ার রেডি তো আমরা কিন্তু এখানে রাত্রিবেলায় থাকবো, তুমি শুধু একটু জলের একটা ব্যবস্থা করে দিয়ে যাও যাতে করে আমরা রাত্রিবেলায় খাওয়ার জলটুকুনি পাই। বলছে হ্যাঁ বাবুজি, কিন্তু মানে এরকম করছে, কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন, হ্যাঁ, মানে এখানে না থাকলেই ভালো হতো, মানে ও একটা মানে আপত্তি জানাচ্ছে। তো এবার আমার জেঠুটা বলছে তোমার কিসের আপত্তি গো, তোমার তো একটা ভালোই ব্যবসা হবে এখানে, আমরা একটু থাকবো, একটা রাতে তো থাকবো, তোমার কি চুরি করে নিয়ে যাবো নাকি সব? বলছে না না বাবুজি, সেটা বলছি না, ঠিক আছে থাকুন আপনার, ও আর কি বলবে। তো
বললো যে বাবুজি আমরা কিন্তু সন্ধ্যে 7টার পরে এখানে আর থাকবো না, কারণ আমাদের তো বাড়িটা অনেক দূরে, আপনাদের খাওয়ার টাওয়ার গুছিয়ে দিয়ে আমরা চলে যাব, এখান থেকে 7টার মধ্যেই চলে যাব। তখন লোকটা বলছে যে ঠিক আছে ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, আর আমরা লোকজন বেশি পছন্দ করি না, তোমাদের যা সুবিধা তোমরা তাই করো, 7টার মধ্যে খাওয়ার টাওয়ার দিয়ে একটু জলের ব্যবস্থাটা করে দিয়ে চলে যাও। বলছে ঠিক আছে। তো যথারীতি সন্ধ্যে 7টার সময় ওরা খাওয়ার টাওয়ার দিয়ে জলের ব্যবস্থা করে দিয়ে মানে খুব তাড়াহুড়ো করে ওই মানে ওই জায়গাটা ছেড়ে চলে গেল। তো ওদের ন্যাচারালি ওদের দুটো রুম দিয়েছে, একটা রুমের মধ্যে মা, একটু বড় রুমটা, ওই রুমের মধ্যে স্বামী স্ত্রী আর তোমার ছেলে থাকবে, আর আরেকটা রুমের মধ্যে হচ্ছে ওরা দুজন থাকবে যারা ব্যাচেলার, মানে যাদের একজন বউ মারা গেছে একজন বিয়ে করে, তারা দুজন থাকবে, এটা ছোট রুম। তো এমন তো অবস্থায় তো সবাই যথারীতি রুমের মধ্যে গেছে। তো ওই হাজব্যান্ড ওয়াইফের যে ছেলেটা একটু বড় ছিল, তো সেই ছেলে তখন কত হবে, ক্লাস 8-9-এ পড়ে ছেলেটি তখন বলছে যে মা আমার একটু ভীষণ দম বন্ধ হয়ে আসছে ঘরে, আমি একটু রুমের সামনে বারান্দাটায় একটু হাঁটবো, আমি হাঁটতে যাব। তখন বলছে যে হ্যাঁ যা। এবার তো ছেলেটি রুমের সামনে যে বারান্দাটি আছে ওটার সামনে হাঁটছে, যখন হাঁটছে ছেলেটি বলছে যে আমি অনুভব করছি যে আমার ঠিক মাথার পেছন দিকে কেউ নিঃশ্বাস ফেলছে, ঠিক আছে, খুব এরকম ভাবে আওয়াজ করে করে নিঃশ্বাস ফেলছে, ঠিক আছে। ছেলেটা ভয় পেয়ে চলে এসেছে বাড়িতে। আসার পরে ও আর কিছু বলেনি, রুমের মধ্যে চলে এসেছে, আসার পর আর কিছু বলেনি। তো যথারীতি দুটো রুমেই দুজনে সবাই মিলে খেয়ে দিয়ে অনেক রাত অব্দি গল্প করে যে যার ঘরের মধ্যে শুয়ে পড়েছে, ঠিক আছে। ওই স্বামী স্ত্রী আর ছেলেটি তাদের বড় ঘরে শুয়েছে, আর ওরা দুজন ছোট ঘরে শুয়েছে। রাত তখন কটা হবে সেটা ওরা খেয়াল করেনি, ঠিক আছে। হঠাৎ করে ওই যে দুজন মানে ব্যাচেলার ছিলেন, মানে একজন বউ মারা গেছে একজন ব্যাচেলার, তাদের রুমে কেউ এসে দরজাটা ধাম 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 মানে খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে, মানে মনে হচ্ছে দরজাটা ভেঙে পড়েই যাবে। এবার ওদের ঘুম পাতলা, ওরা তাড়াতাড়ি করে উঠে ধরপড় করে উঠে বসে বলছে কে কে। তখন দেখছি যে স্বামী স্ত্রী খুব চিৎকার করছে, দরজা খোলো দরজা খোলো দরজা খোলো, খুব চিৎকার করছে এরকম ভাবে। তো এবার ও বুঝতে পারেনি যে কে, বা তাড়াতাড়ি করে দরজা খুলেছে আমার জেঠু, খুলে বলছে মানে ওরা রীতিমতন কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। বলছে কি হয়েছে তোমরা কাঁদছো কেন? বলছে আমাদের পেছনটা দেখো। বলছে কি হয়েছে? এবার ওরা যখন পেছন ফিরেছে দেখছে ওদের পুরো পেছনে মনে হচ্ছে কেউ বালতি করে জল ঢেলে দিয়েছে, মানে টপ 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 করে জল পড়ছে, ঠিক আছে। কি অদ্ভুতভাবে বালতি করে মনে হচ্ছে কেউ জল দিয়ে দিয়েছে, টপ 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 করে, মানে ন্যাচারালি মানুষ ঘামে, কিন্তু ঘামলেও নিশ্চয়ই এরকমভাবে জল পড়বে না যে মনে হয় যেন মানে স্নান করেছে, কিন্তু মাথাটা শুকনো, শুধু পেছনটা পুরো ভেজা। তো বলছে যে এ তো কিছু ব্যাপার আছে এখানে, কিছু ব্যাপার আছে। তখন বলছে দেখ কি ব্যাপার আছে, হয়তো দেখো ড্যাম ট্যাম ছিল বা কিছু হয়েছে। মানে আমার জেঠু কিন্তু ভূতে বিশ্বাসই করতো না, এই ঘটনাটার পর থেকে বিশ্বাস করেছে। তো বলছে দেখো গিয়ে কিছু একটা ড্যাম ট্যাম হয়েছে বা কিছু, হয়তো তোমরা ঘুমের ঘরে বা কিছু হয়েছিল, বা তোমার জলের বোতলটা এমনভাবে খোলা রেখেছিলে জল পড়ে গেছে, ওরকম হয়েছে, হতেই পারে। বলছে আপনি ঘরে চলুন, আপনি এত যুক্তি দিচ্ছেন তো ঘরে চলুন। এবার ঘরে গিয়ে দেখছে ন্যাচারালি ওদের যে বিছানাটা পুরো শুকনো খটখটে, এবং তার মধ্যে কোনো জল নেই, অথচ ওদের পুরো পেছনটা ভেজা। তো তখন জেঠু বলছে যে না, এখানে তো কিছু ব্যাপার আছে, জল তাহলে পড়লো কোথা দিয়ে? জল তো নেই এখানে, জল জায়গাটা শুকনো, পেছনটা কি করে, ওদের জামা কাপড় কি করে ভেজা? তো ওরা বললো যে দেখো এত রাত হয়ে গেছে, তখন মাঝরাত প্রায়, এই সময়টা বেরোলেও খুব রিস্কি, মানে বেরিয়ে আমরা যাবোই বা কোথায়, কোথাও আমরা চিনি না, বা সকাল না হলে ভোর না আলো ফুটলে এটা আমরা বুঝতে পারবো না। তাহলে একটা কাজ করি, চলো আমরা সবাই মিলে আমরা ওই বড় ঘরটাতে শুই। তখন মানে ওরা তো কিছুতেই থাকবে না, ওরা প্রচণ্ড ভয় পাচ্ছে, ওরা কিছুতেই থাকবে না। তখন মানে আমার জেঠুই একটু সাহস জাগিয়ে বলেছে দেখো না আমরা তো আছি, কিচ্ছু হবে না, ঠাকুরের নাম করে শো।
এইবার ওরা কোনো মতে গুটি সুটি মেরে ওই ঘরের মধ্যে 5 জন শুয়েছে, কেউ আর খাটে শোয়নি। বাট জেঠু বলছে আমি ঘুমাইনি, সারা রাত আমার ঘুম আসেনি। ন্যাচারালি ঘটনার পরে ঘুম আসবে কারুর। জেঠু বলছে আমি দেখতে পাচ্ছি যে একটা অবয়ব, ঠিক আছে, অবয়ব পুরো মানে একটা অবয়ব হাতের মধ্যে, ঠিক আছে, হাতের মধ্যে চাকু মানে যেটাকে বলে ছুরি টাইপের, ছুরি নিয়ে করতে করতে ওই জেঠুর সামনে, বলছে আমার সামনে পুরোরকমের দাঁড়িয়ে সেই দাঁত টাত খিচিয়ে চোখ ঠোক বড় করে করছে, মানে মানে ওদেরকে বোঝাতে চাইছে যে তুমি চলে যাও, ঠিক আছে। সেই মানে ভীষণভাবে আওয়াজ করছে, ভীষণভাবে মানে গোঙাচ্ছে, কিন্তু জেঠু চিৎকার করতে পারছে না, কারণ চিৎকার করলে বাদ বাকি জন ওরা যাবে কোথায়। তো এইরকম একটা মানে সিন জেঠু দেখেছিল। তো সে রাতে আর জেঠুর ঘুমাতে পারেনি, তাও চোখ টোক বন্ধ করে ঠাকুরের নাম জপতে জপতে ওরা শোয়। পরের দিন ভোরবেলায় যখন ওই ধাবা খুলতে লোকগুলো এসেছে মালিক, তখন মালিককে বলেছে যে কি ব্যাপার, এখানে তোমার ঘর তো সুবিধার ঘর না, তো তুমি ঘর রেখেছো কেন, তুমি আমাদের ঘর দিলে কেন, কালকে রাতে এই আমরা দেখেছি। এবং তখন জেঠু বললো যে আমি পুরো দেখেছি যে একজন মানে অবয়ব একটা লোক এরকম হাতে চাকু নিয়ে আমাদেরকে করে যাচ্ছে। এটা কি ঠিক, মানে এটা কি, আমি কি দেখলাম, এটা কি দেখছি আমি নয় খুব সাহস। তখন ওরা সবাই অবাক হয়ে গেছে শুনে, বাদ বাকি জন যে তুমি এরকম দেখেছো, বলোনি কেন। তো বাদ বাকি জন বলছে যে তোমরা ভয় পাবে বলে আমি বলিনি, আমি চিৎকার করিনি, কিন্তু আমার মধ্যে সাহস আছে বলে আমি, নয়তো অন্যজনকে হয়তো হার্ট ফেল করে যেত। এটা কি? তখন বলছে যে বাবু আমাদের মাফ করবেন, এই জমিটা আসলে এই জমিটায় অনেক মানে খুন করে অনেক ফেলে দিত, অনেক লাশকে ফেলে দিত, এবং তার ওপরে কোনো কিছু সংশোধন না করে, আমাদের তো খুব পয়সা অল্প, আমরা শুধু মানে ব্যবসাটা চালানোর জন্যই এটা করেছি, মানে ধাবাটা করেছি বা ব্যবসাটা চালানোর জন্যই আমরা করেছি। আমরা কিন্তু ভেবেছিলাম যে হয়তো কিছু মানুষ কিছুক্ষণের জন্য রেস্ট নিতেই এই ঘরগুলো তৈরি করা হয়েছে, ওই জন্যই। কিন্তু আমরা কিন্তু মানুষদের এখানে থাকতে মানে অ্যালাউ করি না, কিন্তু কেউ যদি জোর করে আমরা তো কিছু করতে পারি না, তাই না? তো এটা কিন্তু আমরা পুজো অর্চনা করেও এটা কিছু করতে পারি না, কারণ এখানে এত মানুষের অতৃপ্ত আত্মা আছে, এত মানুষের মানে পুজো করলেও কিছু হবে না, কারণ ওরা এভাবে মারা পড়েছে। তো এটাই ছিল একটা মারাত্মক ঘটনা, যেটা নাকি মানে অন রোড কোন ধাবায় এটা একটা ঘটেছিল ঘটনা। তো অন রোড কেউ যদি মনে করো যে কোনো ধাবায় বা কোনো হোটেলে রাত কাটাবে, তো একবার একটু জিজ্ঞাসা করে নিও পাশের মানুষদের যে এর কোনো অতীত বা এর কোনো পাস্ট আছে কিনা। কেমন লাগলো ঘটনা? থ্যাংক ইউ সুস্মিতা দাশগুপ্ত। কেমন লাগলো এই ঘটনাটা? অন রোড থাকবে কেউ আর অন রোড? থাকবে কি অন রোড কোনো হোটেলে থাকতে গেলে? আমার তো এখন ভয় লাগে কোথাও ঘুরতে যাওয়া নাম শুনলে, যদি কেউ বলে যে না ঘুরতে যাবো বা কিছু, আমি ভাবি যে সেই হোটেলটা কিছু থাকবে না। তো আমি এত ঘটনা শুনেছি হোটেলের যে এই ব্যাপারটা চলে আসে মনের মধ্যে। এইবার আমার সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক রিসেন্ট ঘটনা। তো আমি বলবো যে এটা আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমি পরেই দিচ্ছি। সেটা হচ্ছে আমার যখন ফার্স্ট লাইভ হয়, এটা একটা ছোট্ট জাস্ট একটা এক্সপিরিয়েন্স। আমার যখন ফার্স্ট লাইভ আমি আসি, কেউ খেয়াল করেছো কিনা আমি জানি না, আমি একটা ভূতের ছবি দিয়ে লাইভে এসেছিলাম। তারপর থেকে আমি কিন্তু আমার নিজের ছবি দিয়ে লাইভে আসি, মানে আপডেটটা দিই নিজের ছবি দিয়ে। কিন্তু আমি যেদিনকে ফার্স্ট লাইভে এসেছিলাম, আমি একটি ভূতের ছবি দিয়ে খুব সুন্দর করে লিখে লাইভে এসেছিলাম। এটা যদি কারোর মনে না থাকে সে একটু প্রিভিয়াসলি গিয়ে দেখে নিন। তো সমস্যাটা হচ্ছে সেইখানে, সমস্যাটা হচ্ছে আমি যখন ওই ছবিটি খুঁজতে একটা সাইটে যাই, মানে
গুগলে যখন সার্চ করি যে এনি হরার মুভি মানে হরার পিকচার, তো মানে খুঁজতে খুঁজতে আমি একটা সাইট চলে যাই, ঠিক আছে, একটা সাইটে ওপেন করে দিই একটা সাইট। তো সেই সাইটে আমি বিভিন্ন রকমের হরার ছবি পাই। আমি এখন ঘরে একা একা বলছি, আমার ভীষণ আমার নিজেরই ভয় লাগছে, আমি কি বলবো, ভগবান আছে সাথে, তাই জন্য এই লকেটটা আজকে আরও পরে নিয়েছি। কারণ বলছি কেন, ঘটনাটা শুনলে বুঝবে কেন। তো কি হয়, আমি যখন মানে ওই একটা সাইট ওপেন করি, তো সেইখানে আমি কিছু ছবি দেখি। ছবিগুলো কিন্তু ভয়ের না, মানে আমি যে ছবিটা ছেড়েছিলাম সেই ছবিটায় আমরা মুখ টুক ফাটা, এখানে রক্ত পড়ছে, ন্যাচারালি যেরকম ভূতের ছবি হয় সেই রকম কিন্তু ছবি নয়, ঠিক আছে। নর্মাল কিছু আবছা ইমেজ ছিল, যে আবছা একটা একটা অবয়ব, আবছা একটা মুখ, মানে খুব ডিপলি না, কিন্তু ওই মানে জায়গাটা যখন আমি মানে ঢুকেছি ওই জায়গাটা যখন আমি ফেস করেছি, ওই জায়গাটা যখন ছবিগুলো আমি ভালো করে দেখেছি, আমার মধ্যে না অটোমেটিকলি সেদিনকে আমি ঘটনাটা বলতে ভুলেই গেছিলাম, এত দেরি হয়ে গেছিলো বলে, আমার পরপর দুটো লাইভেই ভুলে গেছি বলতে। তো সেদিনকেই হঠাৎ করে আমার মধ্যে না ওই ছবিগুলো দেখার পর থেকে আমার শরীরটা খারাপ হতে শুরু করে। আমি বুঝলাম না কেন এই ঘটনাটা ঘটলো, বাট দ্যাট ইজ ট্রু, ঠিক আছে। মানে আমার মধ্যে শরীর খারাপ হতে শুরু করে, মানে প্রচুর নেগেটিভিটিস তৈরি হয়ে যায়, যে আমার যদি লাইফ ভালো না হয়, ভালো হবে না, কি দরকার করা ছেড়ে দিই, বা মানে কেমন একটা হচ্ছে, মানে ওই ছবিগুলো আমি ছেড়ে দেওয়ার পরে মানে আমি ছবিগুলো দেখার পর ছবিটা বন্ধ করে দিচ্ছি সাইডটা, তারপরে আমার শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি শুরু হলো, কেমন একটা মানে ভয় ভয়ে কাজ করলো। ইভেন ওই দিন আমার লাইভে যা প্রবলেম হয়েছে, আমি 10:45 পরে লাইভ ঢুকেছি, তো ওই দিন গোটা দিনটা আমার ভীষণ প্রবলেমেটিক গিয়েছিল। ইভেন আমি ওই ছবিটাও ডিলিট করে দিয়েছি আমার মোবাইল থেকে। তো এক একটা ছবি এত কাস্ট হয়, মানে আমি কি বলবো, মানে আমার ওই দিনে এক্সপিরিয়েন্স দেখে আমি বুঝেছি যে এত কাস্ট হয় এক একটা ছবি, যে ছবি না কিন্তু তুমি তারপর থেকে রিয়েলাইজ করতে শুরু করবে যে তোমার সাথে কি ঘটতে শুরু করছে। এত ছবিটা কাস্ট ছিল, মানে আমার পুরো দিনটা বাজে গেছে ওই ছবিটা দেখার পরে। তো তারপর থেকে আমি যখনই সত্যিভূতের গল্পে আসি, আমি আর বাবা কোনো ওই সব সাইটে গিয়ে ছবি নিই না, আমি ন্যাচারালি আমার নিজের ছবি দিয়েই আসি। কিন্তু আমি ভেবেছিলাম যে কিছু ইউনিক করব তোমাদের জন্য, তো যেহেতু তোমাদেরকে খুব ভালোবাসি আমি, তো দরকার নেই ইউনিক করা নিজের জীবনটা। তো এই সংক্রান্তে আমি একটা ঘটনা বলছি, আমার সাথে ডেলিভারিলি ঘটেছে। আমি যখন আগের লাইফটা করেছি, তো তার আগে আমি বিভিন্ন জনের কাছ থেকে ভূতের ঘটনা জোগাড় করার জন্য খুব চেষ্টা করেছি, যে আমাকে ভূতের ঘটনা মানে বিভিন্ন জায়গা থেকে শোনার চেষ্টা করেছি। তো এত চর্চা করেছি জিনিসটাকে নিয়ে, এবার সমস্ত গোছানো হয়ে গেছে ভূতের ঘটনা। আমি লাইভে আসবো তার 1 সপ্তাহ আগের ঘটনা বলছি, লাইভে আসবো 1 সপ্তাহ আগে আমার সব ঘটনা জোগাড় করা হয়ে গেছে, আমি আর ঘটনা জোগাড় করছি না। এরকম সময় একদিন মাঝরাতে আমি স্বপ্ন দেখছি, এবং সেই সময়টা আমার এই লকেটটা পরার ছিল না, একটা প্রবলেম ছিল, তাই জন্য এই লকেটটা পরিনি। মাঝরাতে আমি স্বপ্ন দেখছি, কেউ আমাকে বলছে আমার ঘটনা শুনছিস, পুরো এরকম, ঠিক আছে। এটা হয়তো খুব হাসি লাগছে এখন শুনে, কিন্তু যার হয় সেই বোঝে ভাই। বলছে আবার আমার ঘটনা শুনছিস। আমি ভাবলাম কি ধর এটা তো স্বপ্ন, আমি মানে অ্যাকচুয়ালি ঘুমের মধ্যে দেখেছি, তো ব্যাপারটাকে আমি কিন্তু পুরোটাই নেগলেক্ট করে গেছি, ঠিক আছে। আমার লাইফ গেল, আমার যেদিনকে সেকেন্ড লাইফ ছিল, আমার মানে সিরিয়াসলি আমার গায়ে কাটা দিচ্ছে, সেকেন্ড লাইফ ছিল তারপরের দিনের ঘটনা। তো তারপরের দিন আমি এই লকেটটা পরতে পারছিলাম না, অ্যাকচুয়ালি আমার কিছু প্রবলেম চলছিল, তো এই জন্য আমি লকেটটা খুলে রেখেছিলাম। আমি পরের দিনকে লাইভে গেছি, লাইভের পরের দিন আমার মামা বাড়িতে আমি ঘুরতে গেছি। তো আমার মামা বাড়ির জায়গাটা না খুব ভালো একটা জায়গা না, আমি আগেও বলেছি মামা বাড়ির ঘটনা, তো কবর স্থান ছিল ওখানে। তো মামা বাড়িতে ঘুরতে গেছি, এবং ঘোরার পরে বাড়িতে এসে আমি দুপুরবেলা একটু রেস্ট নিই, দুপুরবেলা ঘুমাচ্ছি, কিন্তু আমি দুপুরবেলা ঘুম হয় না কেন, কারণ আমি তো ডেইলি ওয়ার্ক করি, মানে প্রতিদিন দুপুরবেলায় কাজ করি, তো ওই জন্য না দুপুরবেলায় ঘুমটা ঠিক আসে না উইকেন্ডে, শনি রোববার। তো আমার শুক্রবার লাইভ ছিল, আমি শনিবার দিনকে মামা বাড়িতে যাই, শনিবার না রোববার এরকম মামা বাড়িতে গেছিলাম। তো দুপুরবেলা এসে মা বলছে শো, এবার আমি শুয়েছি, ঠিক আছে। শোয়ার পরে আমার দরজাটা
ন্যাচারালি তোমরা আগের লাইফে আমার শুনবে দরজাটা খুললে একটা আওয়াজ হয় ক্যাঁক করে, ঠিক আছে? তো মানে ন্যাচারালি কেউ ঢুকলে তুমি বুঝতেই পারবে আমার দরজায় আওয়াজ হয়। তো অদ্ভুতভাবেই আমি শুয়েছিলাম, কিন্তু আমি মানে ঘুমাইনি, ধরো 2:30টায় শুয়েছি, এই ঘটনাটা 3টে বাজে। তখন হঠাৎ করে আমি বুঝতে পারছি আওয়াজ হলো, দরজায় ক্যাঁক করে আওয়াজ হলো। এবার আমি ভেবেছি হয়তো হাওয়ার জন্য, হাওয়া ঢুকছে, হাওয়া বেরোচ্ছে, তো ওই জন্য দরজাটা খুলে গেছে। এই অবধি ভাবলে ঠিক ছিল। তো আমি চোখটা বন্ধ করে রেখেছি, আধো জায়গা মানে আধো খোলা আধো জায়গা। আর আমার পর্দাটা মানে আমার বারান্দার যে পর্দাটা সেটা খোলা, মানে পুরো বারান্দা থেকে লাইটটা আসছে। দুপুরবেলার ঘটনা। আমি দেখছি একটা ছাওয়া, ঠিক আছে? মানে কি হয়, ছাওয়াটা তখনই বোঝা যায় না যে যখন মানে কি বলবো, যখন মানে তোমার আলোর অপোজিটে যদি কেউ দাঁড়ায়, তো তাহলে তো একটা ছায়াটা আসে, দেখবে এখান দিয়ে আলোটা ঢুকছে, এখানে যদি কেউ দাঁড়ায় দেখবে তোমার মুখে অটোমেটিকলি একটা ছায়া পড়বে, তোমার মুখের সামনে যদি আলো আসে। তো ওই রকমই হয়েছে। বাট আমি দেখছি কি একটা আমার মাথার ঠিক উল্টো দিকে, মানে আমি এভাবে শুয়েছি, আমার মাথা ঠিক উল্টো দিকে আমার একটা মানে কিছু মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? দাঁড়িয়ে রয়েছে কেন আমি বুঝতে পারছি, ওই আলোটা ঠিক মতো না, এতক্ষণ ধরে আমার চোখে একটা আলো পড়ছিল, আমার তো আধো ঘুম আধো জায়গা, মানে আমি জেগেই আছি প্রায় বলতে গেলে। তো এতক্ষণ ধরে আলো পড়ছিল, তো কিছু যদি সামনে এসে আমার মাথার পেছনে এসে দাঁড়ায়, তাহলে কি আলোটা গার্ড হচ্ছে। তারপরে দেখছি ওই যে ছাওয়া জিনিসটা, যেটা নাকি আলো আধারি ব্যাপারটা, আস্তে করে আমার মুখের সামনে ঠিক এইভাবে তাকিয়ে, মানে আমার রিয়েলাইজ হচ্ছে আমার মুখের ওপরে একটা ছাওয়া, ঠিক আছে? মানে মুখের ওপরে ছাওয়াটাই সেভাবে পড়েছে। এটা কিন্তু পুরো আমি মানে অনুভব, মানে এটা আমি বুঝতে পারছি কেন, কারণ আমি দুপুরবেলায় আলোটা, তো মানে আলোটার অপোজিটে জিনিসটা হচ্ছে বলে আমি বুঝতে পারছি, মানে ছাওয়াটা আমার মুখের ওপর পড়ছে, আমি বুঝতে পারছি। আমার না এই ঘটনাটার পরে ভয় তো লাগলো, প্রচণ্ড ভয় লেগেছে এই ঘটনাটার পরে। আমি মানে আমার পাশে মা শুয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরেছি, এবং যেই মাকে জড়িয়ে ধরার পরে আমি ঠাকুরের নাম করতে করতে দেখলাম যে এই ঘটনাটা বন্ধ হয়ে গেল। কিন্তু ঘটনা তো বন্ধ হলো, তারপরে কি হলো জানো আমার সাথে? আমার পর বিভিন্ন নেগেটিভিটি আবার তৈরি হলো। বিকেলবেলা উঠে আমি ভাবছি আমার বেঁচে থেকে কী লাভ, আমার কিন্তু কোনো কারণ নেই এইসব ভাবার, কী লাভ, বেঁচে থেকে কী আছে আমার জীবনে, কিচ্ছু নেই। এই শুরু হলো আমার মধ্যে নেগেটিভিটি তৈরি হওয়া। তখন এই লকেটটা আমার সাথে ছিল না, আমি বললাম আমি প্রবলেম ছিলাম, তাই জন্য লকেটটা ছিল না। বিভিন্ন রকমের আমার মা বলছে কি হয়েছে, তুই কথা বলছিস না, মুখ গোমরা করে রেখেছিস। আমি বলছি কই কিছু হয়নি। তো মানে আমি টোটালি চুপ হয়ে গেছিলাম। তো কিছুদিন পর আমি মানে এই ঘটনাটা কিছুদিন হতে হতে তারপরে কিছুদিন বলতে এক দুদিনের গ্যাপে আমি মাকে বলিনি ঘটনাটা, ভেবেছি কি না কি হবে ছেড়ে দাও। তো 1-2 দিনের গ্যাপে আমি রিয়েলাইজ করছি যে এটা হতে পারে আমার মনের ভুল, ঠিক আছে? তো মা আছে সাথে। একদিন মা কী করছে, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম ওই ঘটনাটার পর থেকে। ভয় পাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমি রিয়েলাইজ করছিলাম যে আমি যেখানে যাচ্ছি, এটা রাত্রিবেলায়, ধরো আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম, আমার মাঝখানে হল ঘরটায় লাইটটা অফ, আমার মনে হচ্ছে কি আমার পেছনে কেউ হাঁটছে, পেছন দিকে কেউ হাঁটছে, মানে আমার সাথে সাথে কেউ যাচ্ছে। আমার এই লকেটটা ছিল না সাথে, তার জন্য। তো আমি না মাকে খুব মানে সেই সময়টা আমি খুব ভয় পেতাম, মানে একা একা থাকতে। তো আমি মাকে কিছু তাও বলিনি। এবার একদিন কি হয়েছে, আমার মাকে মামা বাড়ি যেতেই হবে একটা কারণে। রাত্রিবেলার বাবা অফিস থেকে ফিরতে ফিরতে তাও 10টা তো বেজেই যায়, 10:30 11টা। এমনি দিন আমি বাড়িতে একাই থাকি। তো মা বলছে তুই তো একা থাকিস, তুই থাক। আমি বলছি না, আমাকে মা বাড়ি নিয়ে চলো। তখন মা বলছে না, এত রাত্রে কি মা বাড়িতে যাবি, আমি তো 1-2 ঘন্টার জন্য যাচ্ছি। এবার আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছে, বলছি আমি একা একা কী করে বাড়িতে থাকবো না। এটা কিন্তু ওই ঘটনাটা হওয়ার 2-3 দিনের মধ্যেই। হ্যাঁ, তারপরে মনকে বোঝালাম যে দেখো আমি তো একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বা যাই হোক আমি পড়াশোনা করছি, আমি সব কী ভাবছি উল্টো পাল্টা, এগুলো হতেই পারে আমার মনের ভুল। তো ঠিক আছে, মাকে যেতেই দিই, আমি একটা সময় কাটিয়েই নেবো 2 ঘন্টা, ঠাকুরের বই পড়বো, কিংবা একটু লাইভ দেখবো, কিংবা তোমার বিভিন্ন প্রতিদিনই লাইভ হয় তো সেগুলো দেখবো। তো আমি আমার মোবাইলে চার্জটা ছিল না সেই সময়, তো আমি লাইভ দেখবো বলে আমি মোবাইলে মানে সত্যি ভূতের গল্পে লাইভ দেখবো বলে আমি মোবাইলে চার্জ দিয়েছি হল ঘরে, ঠিক আছে? আমার হল ঘরে মাকে এবার মা চলে গেছে, এবার হল ঘরে আমার সোফা আছে, সোফার মধ্যে মোবাইলে চার্জ দিয়ে আমি শুনবো, সবাই শুনবো, একদম রেডি হয়েছি। হঠাৎ করে প্রচণ্ড পচা গন্ধ বেরোতে শুরু করলো, প্রচণ্ড পচা গন্ধ, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কি মাত্রায় পচা গন্ধ।
তারপরে আমি বলছি ইঁদুর পচেছে নাকি, আমার কিন্তু তখন মাথাতেই আসেনি কী থেকে কী হতে পারে। তারপরে দেখলাম যে না, ইঁদুর তো কিছুই পচেনি। আমি যেই জায়গা থেকে আসছি সেই জায়গাটা মানে সোফার মানে একটা জুতোর র্যাক ছিল, সেই জায়গাটা সরিয়ে দেখলাম যে না কিচ্ছু নেই, কিন্তু অটোমেটিকলি ওখান থেকে পচা গন্ধ বেরোচ্ছে, ভীষণ ব্যাড স্মেল। আমি তখন তারপরে রিয়েলাইজ করছি ওই ঘরের মধ্যে আমার পেছনে পেছনে কেউ আসছে, আমার মানে আমি এখানে বসে থাকলে আমার সামনে কেউ বসে থাকছে। তো আমি মাকে রীতিমতন ফোন করে আমি কাঁদছি যে মা তুমি শিগগিরই এসে, আমার প্রচণ্ড ভয়। তো তারপর থেকে কি হয়েছিল, তারপর থেকে আমার মধ্যে একটু নেগেটিভিটি চলে এসেছিলো। তো আমি ঠিক করেছি মানে আমি টোটালি ঘটনাটাকে আমার নিজের মনের ভুল বলেই ধরে নিয়েছি, বাট গন্ধটা তো ভুল ছিল না। তো আমি কি করেছিলাম, তারপর থেকে আমি টোটালি কিছু লাইভ দেখা বন্ধ করে দিয়েছিলাম বা গল্প শোনাও বন্ধ করে দিয়েছিলাম। এর জন্য অনেকে লাইভে কমেন্ট করেনি সেই সময়টা। তো এটা কিন্তু আমার সাথে ঘটেছে সত্যিকারের, এবং মানে বিভিন্নভাবে আমার এরকম এসেছে যে হয়তো না করলেই ভালো হয় লাইভ, বা তার ঘটনা না শোনালেই ভালো হয়। বাট আমি তো ভয় টয় পাই না, আমি ভেবেছি হয়তো মনের ভুল এটা আমার, তো আমি এটাকে মনের ভুল বলেই ধরে দিচ্ছি। ইনফ্যাক্ট আজকে যখন আমি ঘটনা বলতে আসবো, আমার কিন্তু কিছুদিন আগে আসার কথা ছিল, তো আমার এত বাধা এসে যায় যে আমি শ্রেয়াদিকে বলতে বাধ্য হই যে আমাকে প্লিজ চেঞ্জ করো। কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো বাধাই আসেনি, যেই বাধাগুলো ছিল সব কেটে গেছিলাম, বেকার সেদিনকে আমি মানে লাইভ করতেই পারিনি। অদ্ভুতভাবে আজকেও যখন আমার লাইভ ছিল, সকাল থেকে আমি ভীষণ অসুস্থ ছিলাম, বাট এটা আমি সকাল থেকে পড়েছিলাম না, আবার একটা প্রবলেম ছিল। তো তারপর যখন এটা পড়ে নিলাম, আমার প্রবলেমটা যখন কেটে যায়, এটা যখন পড়ে নিলাম, তো তখন তো ভূত বাবাজি বা কারোরই কোনো ক্ষমতা নেই কিছু করার আমার। তো ন্যাচারালি তখন থেকে আমি একদম নর্মাল হয়ে গেছিলাম। তো আজকেও আমার একদম কোনো প্রবলেম নেই। তো আমি ন্যাচারালি এগুলোকে মনের ভুল বা এই এত শুনছি সেটার জন্য হতে পারে, বা নেগেটিভিটিও হতে পারে, তো আমি এগুলোকে ছেড়েই দিয়েছি। এটা আমার একটা ঘটনা, মানে রিসেন্টলি ঘটেছে আমার সাথে। আচ্ছা সবাই কি শুনছো? একটু বলো ও, আমি তো কিছু বুঝতেই পারছি না, আমি এত ঘটনা বলছি। আচ্ছা এই ঘটনাটা, এটাও একটা ছোট্ট ঘটনা, এটা গল্পই ধরে নাও, ঠিক আছে। এটা তাপসদার অনেক রিকোয়েস্ট, মানে তাপসদার থেকে আমি শুনেছিলাম, আমি বলেছিলাম যে হ্যাঁ আমি বলবো তোমার ঘটনাটা, বাট বলা হয়নি। সেটাই আমি বলছি, এটাই একটা বড় ঘটনা। তো তাপসদার স্টোরিটা এটাই ছিল যে এটা একটা নর্থ বেঙ্গলের ঘটনা, ঠিক আছে, নর্থ বেঙ্গলের একটা স্টোরি এটা। আজকে তন্ত্র বিষয়ে একটা ঘটনা বলবো, কিছু আমি ইনফরমেশন জেনেছি সেইগুলো তোমাদেরকে শোনাবো, তন্ত্র। তো আজকে তাপসের একটা ছোট্ট ঘটনা, এটা একটু বলে দিই, শুনে নাও। এটা নর্থ বেঙ্গলের একটা ঘটনা। তো নর্থ বেঙ্গলের একটা জায়গা আছে, নর্থ বেঙ্গলের জায়গাটা আমি অ্যাকচুয়ালি সব ভুলে গেছি, অনেকদিন আগে শুনেছি। তো ওইখানে ওই জায়গাটায় নাকি যে সময় ঘটনা, সেখানে নাকি সেই সময়টা একটা মাত্রই ট্রেন অ্যাভেল ছিল, মানে ওই ট্রেনটা সকালবেলায় আসতো আর রাত্রিবেলায় যেত, ওই একটা ট্রেনে, ঠিক আছে। তো যেদিনকের এই ঘটনাটা, যেদিনকের এই ঘটনাটা, সেই ঘটনাটা আমি বলছি। সেই দিনকে কি হয়, ওই নর্থ বেঙ্গলের ওই জায়গাটার কতগুলো, ওই নর্থ বেঙ্গলের জায়গাটার একটা ডেসক্রিপশান দিয়ে নিই আমি আগে, হ্যাঁ। তো সেটা হচ্ছে এরকম, স্টেশনটা, ঠিক আছে, স্টেশনটার সামনে হচ্ছে একটা ধান ক্ষেত, ঠিক আছে। ধান ক্ষেতের অ্যাকচুয়ালি স্টেশনটার সামনে একটা নদীর কিছুটা পরে গিয়ে একটা ধান ক্ষেত, আর ওই নদীটার সামনে একটা ওই আম বাগান টাইপের হয় না যে পিকনিক স্পট, তো ওরকম ছিল, আর ধান ক্ষেতটা অনেকটা পরে ছিল। তো ওই নর্থ বেঙ্গলেরই কয়েকটা ছেলে, মানে গ্রামের ছেলে, ঠিক আছে, তারা 23-24 বছর বয়স হবে তাদের। তো তারা কি করেছে, তারা সেই দিনকে রাত্রিবেলায় ড্রিঙ্কস করেছে, ভীষণ ড্রিঙ্কস করার পরে ওদের কি মনে হয়েছে যে চল একটু স্টেশনটা ঘুরে আসি। তো এই সময় ট্রেনও নেই, চল একটু স্টেশনে হেঁটে আসি। তো ওরা ওই ধান ক্ষেত পেরিয়ে, নদী টদী পেরিয়ে স্টেশনে গেছে।
স্টেশনে গিয়ে ওরা ওদের নিজেদের মনে গান গাইছে, আর গান গাইতে গাইতে বলছে চল আমরা একটু স্টেশনে ওই কি বলে ওটাকে, মানে স্টেশনের যে রোডটা হয়, মানে ওই মানে যেখানে ট্রেন চলে আর কি, লাইন, ট্রেন রেল লাইন, সেই রেল লাইনের সামনে দিয়ে আমরা হাঁটি চল। তখন তো ছেলেকে বলছে চল চল চল, খুব মজা হবে। এবার ওরা নিজেদের মনে ওই ফুরফুর হাওয়া দিচ্ছে আর ওরা হাঁটছে। হাঁটতে হাঁটতে দেখছে যে কিছুটা দূরে কিছু একটা পড়ে আছে, ঠিক আছে। তো ওরা ভাবছে কি একটু দেখি চল। এবার যখন সামনে গেছে গিয়ে দেখছে একটা ডেড বডি কাটা পড়েছে। তো ডেড বডি কাটা পড়েছে এটা দেখার পরে ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং ওদের নেশে টেশে তখন চলে গেছে। ন্যাচারালি 23-24 বছরের ছেলে যেগুলো দেখেনি, এরকম ডেড বডি কাটা, মাথা কাটা, মানে হাত পা কাটা, ওরকম দেখলে আমি মানে নেশা কেন, আমি হয়তো আটফেলি করে যাব, ঠিক আছে, এরকম ব্যাপার। তো ওইটা দেখে ওরা দেদার দৌড় দিয়েছে ওখান থেকে। এইবার দৌড়াতে দৌড়াতে যখন ওরা রেল লাইন থেকে পেরিয়েছে, রেল লাইন থেকে ক্রস করে, রেল স্টেশন থেকে ক্রস করে যখন ওই আমবাগানটা নাকি খুব হন্টেড ছিল, ঠিক আছে, এবং ওই আমবাগানের সামনে থেকে নাকি বিভিন্ন রকমের মানে আওয়াজ আসতো রাত্রিবেলায়, রাত বিরাতে, ঠিক আছে। তো ওই আমবাগানের সামনে যখন ওরা দৌড়ে আমবাগানটা ক্রস করতে যাবে দেখছে যে বারবার ওদের যেন মনে হচ্ছে ওদের ওই ভুলো ভূতে ধরেছে। হ্যাঁ, যেটা ভুলো ভূত মানে হচ্ছে যে তুমি একটা জায়গাতেই বারবার বারবার রাউন্ড করছো। এটা আমারও হয়েছিল, ঠিক আছে, পিকনিক স্পটে ভুলো ভূত ধরেছে, ঠিক আছে। ভুলো ভূতে ধরা মানে হচ্ছে যে একটা জায়গায় তুমি ধরো দৌড়ে এসে আবার সেই জায়গাটাই মানে দেখছো যে সেই জায়গাটায় চলে এসেছো, কি তুমি মনে করলো যে এই জায়গা থেকে আমি তো চলে গেলাম, দেখছো যে আবার সেই জায়গাটাতে চলে এসেছো। তো ওদের ওই মনে হয়েছে ভুলো ভূতে ধরেছে, বারবার ওই আমবাগানের সামনেই চলে আসছে। তো এমন সময় ওরা সবাই মিলে ঠাকুরের নাম করতে শুরু করে, ঠিক আছে। ওদের নেশা তখন কেটে গেছে, নাম করতে শুরু করতে করতে ওরা যাই হোক দৌড়াতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে ওরা খেয়াল করছে ওদের মধ্যে একজন বন্ধু সে দৌড়াতে দৌড়াতে ওই আমবাগানের ভেতরে ঢুকে গেল, ঠিক আছে। এবার ওদের আর সাহস নেই ওর বন্ধুকে আটকে ওই আমবাগান থেকে নিয়ে আসবে, কারণ আমবাগানে আমি বললাম আগে খুব হন্টেড ছিল এবং রাত্রিবেলা নাকি ভীষণ আওয়াজ আসতো ওখান থেকে, বিভিন্ন কান্নার আওয়াজ এই সমস্ত নাকি আসতো। তো ছেলেগুলো যথারীতি ওই ঠাকুরের নাম করতে করতে ওদের গ্রামে পৌঁছে গেছে এবং গ্রামে গিয়ে গ্রামবাসীদের সবাইকে মানে ডেকে বলছে যে ওই ছেলেটা ওরকম বাগানে ঢুকে যাচ্ছে। তো গ্রামবাসী এবং ছেলেটার মা বাবা ওই রাত্রে কোনো মতেই আমবাগানের সামনেটা খুঁজে দেখছে না, কোনো ওর ছেলে টেলে নেই ওই আমবাগানের সামনে, কোনো কান্নার আওয়াজও পাওয়া যায়নি। তো ন্যাচারালি তো ওরা মানে অ্যাকচুয়ালি ওদেরও আর সাহস ছিল না যে ওখানে দেখবে ঢুকে ভেতরে। তো ওরা বললো যে ঠিক আছে সকাল হোক আমরা নিশ্চয়ই খোঁজ লাগাবো। তো সকালবেলা উঠে ওরা তো পুরো গ্রামবাসী তন্ন করে খুঁজেও ছেলেটার কিন্তু কোনো মানে খোঁজ খবর কিচ্ছু পাওয়া যায়নি। অথচ আশ্চর্যের বিষয় ঠিক সন্ধেবেলায় ছেলেটাকে সুস্থ শরীরে ওই নদীর ধারে আমবাগানের সামনে পাওয়া গেছিল। এবার এটা কিভাবে পাওয়া গেছিল, কি হয়েছে সেটার সাথে, ছেলেটার কিন্তু কিচ্ছু মনে নেই। ছেলেটা বলছে আমি যে আমবাগানে ঢুকলাম ব্যাস আমার মেমোরি শেষ, আর আমার আবার মেমোরি ফিরেছে এই আমবাগানের সামনে দাঁড়িয়ে, এবং আমার সাথে কি হয়েছে কি না হয়েছে আমি কিন্তু এটা কিচ্ছু জানি না, টোটালি আমার এটা মেমোরি থেকে বেরিয়ে গেছে বা মেমোরিতে আমার নেই। এটা একটা ছোট্ট ঘটনা ছিল, তাপসের একটা অদ্ভুত ঘটনা ছিল। আর আমার সাথে যেটা ভুলো ভূতে ধরেছিল সেটা হচ্ছে কিছুই না, আমরা পিকনিক থেকে ফিরছিলাম সিঙ্গুরের ওপরে। আমি কি ভয়ানক একটা রাস্তা, মানে আমি কি বলবো, 6:30 থেকে 8:30 পর্যন্ত ওই একই রাস্তার উপর দিয়ে আমরা, মানে আমি দেখছি রেল স্টেশনটা আসছে, আবার যাচ্ছি, আবার রেল স্টেশন আসছে, মানে এতটাই টেনশন হয়ে গেছিলো আমার ওই রেল স্টেশন দেখে যে মানে বারবার ওই একটাই বাস ছিল আমাদের, ওই বাসে যারা ছিল তারা প্রত্যেকেই বুঝে গেছিলো যে আমাদের কিছু একটা হয়েছে, ভুলো ভূতে ধরেছে বা কিছু, যে ড্রাইভার বুঝতে পারছে না রাস্তা। ড্রাইভার লাস্টে ফোন করেছে আরেকটা, মানে দুটো বাস গিয়েছিলো, একটা বাস অন্য রুট দিয়ে গেছে আর আমাদের বাসটা অন্য রুট দিয়ে গেছে। এবার নতুন ড্রাইভার সে বুঝতে পারেনি, সে ফোন করে জিজ্ঞাসা করছে যে আমি যাবো কি করে, বলছে তুমি এইভাবে আসো, বলছে হ্যাঁ আমি তো এভাবেই আসছি, কিন্তু আস্তে আস্তে আমি দেখছি যে বারবার আমি ওই একই রোডের মধ্যে দিয়ে ঘুরপাক খাচ্ছি। তো তারপরে যাই হোক কিছুক্ষণ পরে আমরা সবাই হয়তো ভগবানের নাম করছিলাম, এমনি দেরি হয়ে গেছিলো বলে, তো আমরা সেই জায়গা থেকে ছাড়া পাই এবং তারপরে আমরা বাড়ি ফিরে আসি। তো ভুলো ভূত কিন্তু মারাত্মক। আমার ঘটনাগুলো আজকে কেমন লাগছে বলো, শিগগিরই বলো।
আজকে একটা আর ছোট্ট একটা ঘটনা বলবো, বলার পরে একটা তন্ত্র বিষয়ে ঘটনা বলবো। সেটা হচ্ছে মানে আমার বাড়ির সামনে কয়েকটা পুকুর আছে, ঠিক আছে। এটা আমার বাড়ির জায়গাটা যেটা, সেটা সত্যি খুব হন্টেড ছিল একটা সময়। এখন অতটা হন্টেড আছে কিনা আমি জানি না। সেই ঘটনাটা হচ্ছে তখন আমি জন্মাইনি, হ্যাঁ। তো অনেক পুরোনো দিনের ঘটনা। আর পুরোনো দিনের ঘটনা মানেই হচ্ছে যে আজকে আমরা দেখতে পাই যে পুকুরের সামনে অনেক ত্রিফলা লাইট থাকে, কিন্তু তখনকার দিনে কিন্তু ওই বড় বড় ওই আলোগুলোই ছিল, এমনি অত আলো ছিল না। তো এমনি একটা পুকুরের ঘটনা এটা। তো পুকুরের সামনে অনেক ছোট ছোট অনেক বাড়িঘর আছে পুকুরের সামনে। তো এরকমই রাত তখন 1টা কি 1:30 বাজে, ঠিক আছে। একটা ছেলে রাত জেগে পড়ছে, সামনে তার পরীক্ষা। তো হঠাৎ করে একতলা বাড়ি ছিল, ন্যাচারালি তখনকার দিনে না আমি সবাইকে দেখেছি বেশিরভাগ জনেরই একতলা বাড়ি ছিল, একটা উঠোন ছিল খুব সুন্দর। তো ছেলেটি ওরকম মন দিয়ে পড়ছে। হঠাৎ করে শুনছে ওর যে মেইন দরজাটা, সেই দরজাটার সামনে কেউ নক করছে, ঠক 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 করে নক করছে। তখন রাত 1টা কি 1:30 বাজে। এবার ছেলেটা তোমার বলছে যে কে এত রাত্রে কে এলো। তো দেখছে যে না, কেউ না। এবার তো ছেলেটা ভাবছে যে না, খুলেই ফেলে দরজাটা, এতবার নক করছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তখনকার দিনের মানুষরা না, এখনকার দিনে যেহেতু ফ্ল্যাট সিস্টেম হয়ে গেছে, তো এখন বিপদে পড়লেও হয়তো মানুষ অতটা পাশে দাঁড়ায় না। কিন্তু তখনকার দিনে আমি নিজেও দেখেছি যে পাড়ার যে ব্যাপারটা ছিল, বিপদ রাত 1টা 1:30 2টো যখনই হতো না কেন, বিপদে পড়লে মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়তো। তো ও সেরকমই ভেবেছে হয়তো কেউ বিপদে পড়েছে, তাই সাহায্য করতে এসেছে, মানে সাহায্য চাইতে এসেছে। তো ও দরজাটা খুলে দেখছে একজন বুড়ো বয়স্ক মতন লোক ওই দরজাটার সামনে দাঁড়িয়ে। সে বলছে যে বাবা আমাকে একটু জল দেবে, এক গ্লাস জল দেবে। আমার আসলে আমি অনেক দূর থেকে আসছি, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর বাবা আমি গরিব ভিখারি, আমার পয়সা নেই, এখন ছেলে মেয়ে আমাকে বাড়ি থেকে বার করেছে, বাবা কোথায় যাব, তাই আস্তে 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 আমার তো বয়স হয়েছে, আমি এত রাত্রে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে দেখো বাবা, তাই আমি যাচ্ছি রেল স্টেশনে, দেখি কিছু পাই কি না এত রাত্রে। তো যেতে যেতে তোমার খুব জল তেষ্টা পেলো আমার, তো তাই জন্য আমি একটু ভাবলাম যে তোমার বাড়ি থেকে যদি একটু জল খেয়ে নিই। তো ছেলেটা ভেবেছে হতেই পারে, ন্যাচারাল ব্যাপার। তো ছেলেটা বলছে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আসছি বলে ছেলেটা জল আনতে গেছে। এবার 1 গ্লাস জল নিয়ে এসে ও দেখছে বাইরে আর কেউ নেই দাঁড়িয়ে। তো ও ভাবছে গেল কোথায় লোকটা কি বয়স্ক লোক, ভাবছে অসুস্থ হয়ে পড়লো নাকি লোকটা, নাকি আর একটু এগিয়ে গেছে কোথাও, আমি দেখি তো গিয়ে, নাকি আমি একটু পৌঁছে দেবো। রাত 1টা 1:30, তখনকার দিনে মানুষের অত ভয় ছিল না চুরি ডাকাতির। তো ভাবলো কি আমি তাহলে একটু এগিয়ে দেবো নাকি, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। তো ও দেখছে পুরো রাস্তা শুনশান, কেউ নেই, না তো ওর দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, না তো পুরো রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, কেউ নেই। তো ও না একটু এগোতে এগোতে ওর যে পুকুরটা, সেই পুকুরের সামনে ও চলে এসেছে। আসার পরে ও খুব মানে আসার পর পুকুরটাকে ক্রস করবে। তো ন্যাচারালি পুকুর তো অনেক বড় হয় না, তো পুকুরটা যখন ও ক্রস করবে সেই সময়টা মানে পুকুর তো এখানটা ঘাটলা, এখানটায়ও দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ক্রস করবে। হঠাৎ করে শুনছে এখানেও দাঁড়িয়ে আছে, হঠাৎ করেও শুনছে ওর কানের সামনে কেউ, শুনতে পাচ্ছ এরকম কানের সামনে যে আওয়াজটা, এরকম আওয়াজ করছে কেউ। তো ও তো ভাবছে কি, মানে অবাক হয়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে দেখছে এই যে পুকুরটা এখানে ঘাটলাটা, এখানে ও এই আওয়াজটা শুনেছে। এবার ও কি করবে, ও ন্যাচারালি এই দিকটাই তাকাবে যেহেতু এখান থেকে আওয়াজ এসছে। এবার তাকিয়ে দেখছে পুকুরের এই জায়গাটা থেকে ঠিক এইটুকুনি একটা হাত বেরিয়ে, কালো একটা এইটুকুনি হাত পুকুরের সামনে থেকে উঠেছে। ওঠার পরে ওকে এইভাবে ডাকছে। এটা কিন্তু সত্যি ঘটনা, হ্যাঁ। মানে এটা হয়তো অনেকে ভাবতে পারো যে বাজে ঘটনা বলছে বা বাজে, এটা সত্যিকারের ঘটনা। এটা আমার মানে ইভেন আমার বাবা যারা আমার পুরনো বাসিন্দা তারাও জানে। দেখছে এরকমভাবে হাত ওকে ডাকছে, ঠিক আছে। ওই পুকুরের থেকে শুধু এইটুকুনি হাত উঠে এভাবে এভাবে ডাকছে ওকে। ও ওটা দেখার পরে
মানে মানে ওর অবস্থা পুরো খারাপ হয়ে যায় এবং ও চিৎকার করতে করতে ঘরে ঢুকে ওর ঘরে ওর ভাই ছিল এবং ওর ভাইকে এটা বলতে বলতেই হার্ট ফেল করে ওই অবস্থায় ওখানে মারা যায়, ছেলেটি মারা যায়। এবং ছেলেটি মারা যাওয়ার পর থেকে ওই জায়গাটা, ওই অঞ্চলটায় বেশ কয়েকদিন এই যে ঘটনাটা ছেলেটা ফেস করেছিল, যে বুড়োটা আসে এরকম বিভিন্ন ঘরে এরকম নখ হতো। তো ওরা তো এবার তখন পাড়ার লোকেরা ভাবলো যে না, এবার এটা তো কিছু একটা মীমাংসা করা উচিত। তো ওরা কি করে, একটা রক্ষাকালীর পুজো দেয়, ওই ঘাটলাটার সামনে রক্ষাকালী পুজো দেয় এবং তারপর থেকে নাকি এই ঘটনাটা আজ পর্যন্ত আর হয়নি এবং আজ ওই পুকুরটা কিন্তু আছে, ঠিক আছে। এবং যখনই পুকুরটার সামনে দিয়ে আমি যাই আমার ন্যাচারালি গাটা ছমছমি পড়ে ওঠে এবং তখন আমার ঘটনাটা মনে পড়ে যায়। তো বলো কেমন লাগলো এই ঘটনাটা? এটা কিন্তু টোটালি ট্রু স্টোরি, একদম ঘটনা, এটা কিন্তু কোনো গল্প নয়। কটা বাজে? 22:52। এইবার আসল চমক। আচ্ছা, আমি এবার একটা তন্ত্র সাধনা, ন্যাচারালি এটা আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, ঠিক আছে। আমার বাবা, আমি আগেই বলেছি আমার বাবা ভীষণ মানে ভাদ্র মাসের অমাবস্যায় একটা সময় কি হতো, ভীষণ তারাপীঠে যেত এবং আমার বাবার কাছ থেকে এটা কিন্তু মানে একটা তন্ত্র ঘটনা, এটা কোনো ভূত পেতে কিছু না। তো আমার বাবা যেটা মানে বলেছে যে সব সাধনা কি হয়, সব সাধনা, সব মানে হচ্ছে মৃতদেহ, সেই সাধনাটা কি হয়, ঠিক আছে না। আমি ন্যাচারালি বিভিন্ন গল্পে পড়ি, তো সেই গল্পে বিভিন্ন রকমের জায়গা আমি এই ল্যাঙ্গুয়েজটা ভীষণ শুনেছি, সব সাধনা, কিন্তু সেটা কি হয় সেটা জানতাম না, সেটা আমার বাবা বলেছে আমার। সেটা হচ্ছে ন্যাচারালি আমার বাবা ভাদ্র মাসের অমাবস্যায় ভীষণ তারাপীঠ যেত। তো এখন তারাপীঠের রাস্তা খুব উন্নত হয়ে গেছে, তো ওরা হেঁটেই যেত, কিন্তু একটা সময় হেঁটে যেত না, একটা সময় ওরা ভাদ্র মাসে ট্রেনে করে, অনেকে ট্রেনে করেই যায়, ট্রেনে করে গিয়ে মায়ের কাছে জল ঢালতো বা মাকে পুজো দিত, দেওয়ার পরে ওরা কিন্তু শ্মশানে সেই রাতটা কাটাতো। ওদের বিশ্বাস ছিল মা নাকি শ্মশানে বিরাজ করেন অমাবস্যার সময়। তো অ্যাকচুয়ালি আমার বাবার মতে যেটা বলে যে আমার বাবা যেটা বলেন সেটা হচ্ছে যে মানে তারাপীঠের শ্মশান নাকি ভীষণ পবিত্র, আমি ঠিক জানি না এটা কেন বলছে যে মানে তারাপীঠের শ্মশান নাকি মায়ের গর্ভে চলে গেছে। এই কথাটা কেন বলে জানো? কারণ তারাপীঠের যে শ্মশান, আগেকার তারাপীঠের যে মানুষরা থাকতো তারা ভীষণ গরিব ছিল এবং তাদের কোনো ক্ষমতা ছিল না যে একটা বডি পুরো পোড়াবে, ঠিক আছে। তারা কি করতো, একটা বডিকে হাফ পোড়াতো, হাফ পোড়ানোর পরে সেটাকে ওই মাটির মধ্যে গর্ত করে পুঁতে দিত, ঠিক আছে। যেহেতু ওই মানে সব মাটিতে মিশে যেত একদম, মানে কিছুটা দেহ আগুনেও পুড়ছে, কিছুটা বলে না যে প্রকৃতি হচ্ছে আমাদের মা, তো সেই মায়ের গর্ভেই যে সে মিশে যাচ্ছে তার দেহের সমস্ত পার্টস, তার হচ্ছে গিয়ে মানে কি বলে, আমি মানে বিভিন্ন রকমের ভূত যেগুলো হয় না, এক একটা অঙ্গের এক একটা পার্ট, সেগুলো সব তার গর্ভেই মিশে যাচ্ছে মায়ের মাটিতে। তো এই জন্য বলে নাকি যে তারাপীঠের শ্মশান নাকি মায়ের গর্ভেই চলে গেছে। তো আমার বাবা বলছে যে আমাদের একটা ছোট এক্সপিরিয়েন্স করেছিল ওরা, বলছে যে আমরা কি করেছি, আমরা তখন মানে খুব অনুন্নত শ্মশান, মানে এখন তাও উন্নত শ্মশান হয়েছে, মানে এখন হয়তো অনেক কিছু করেছে, তখন মানে মানে একদম অনুন্নত শ্মশান, মানে আর মানে কাঠের চুলি পড়ে আছে, মানে একদম নোংরা হয়ে থাকতো জায়গাগুলো। তো আমার বাবা বলছে যে আমরা শ্মশানটা পেছন দিকে ঢুকেছি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তাই আমি বোঝাতেও পারবো না কেমন পেছন দিকে ঢোকা। তো বলছি নাকি দ্বারকা নদী, আমি ঠিক জানি না ওখান থেকে দ্বারকা নদী গেছে কিনা, তো দ্বারকা নদীর পেছন থেকে নাকি ওরা ঢুকেছে, মানে দ্বারকা নদী একদিক দিয়ে বয়ে গেছে, সেই পেছন থেকে নাকি ওরা ঢুকেছে শ্মশানে। ঢুকে দেখছে পুরো গুটগুটে অন্ধকার তখন, ঠিক আছে, কোনো লাইট নেই, কোনো কিছু নেই, দিয়ে দেখছে একদম দূরে মানে একটা ক্ষীণ আলো, কিন্তু আলোটা হচ্ছে স্থির, শ্মশানের মধ্যে জ্বলছে, আলোটা হচ্ছে স্থির, ঠিক আছে। এবার ওরা ভেবেছে হয়তো কোনো মানে বডি পুড়ছে, ঠিক আছে। তো ওরা ভাবলো ঠিক আছে চলো, বডি যখন পুড়ছে তো আমরা নয় নমস্কার করে আসবো, ওটা তো খুব পবিত্র জিনিস, তো আমি নমস্কার করে আসবো, চলো আজকে বডি পোড়ায় দেখবো। ওরা এরকম একটা মেন্টালিটি যে ওইটা মানে ওখানে নমস্কার করে মায়ের পুজোটা মানে মাকে স্মরণ করবো। তো ওরা এরকম পেছন থেকে ঢুকতে হঠাৎ করে কিছু তো একটা হোঁচট খায়,
হোঁচট খেয়ে দেখছে একটা ওই বডি আর্ধেকটা পরে আর্ধেকটা ওই শিয়াল কুকুরে না কি করতো আগেকার দিনে না টেনে টেনে নাকি বার করে মাটি থেকে ওই মানে খাবলা খাবলি করতো, এতটাই অনুন্নত ছিল শ্মশানগুলো। তো ওরকম দেখেছে একটা বডি, তো দেখার পর গাটা শিরশির করে উঠেছে। হওয়ার পরে ওরা বলছে না ঠিক আছে চলো, ছেলে তো অত বেশি ভয় টয় পায় না, তো ওরা স্ট্রেট যেতে যেতে মানে ওরা ওই আলোটাকে লক্ষ্য করে এগোচ্ছে, ওরা ভেবেছে হয়তো কোনো চিতা জ্বলছে। তো যখন সামনে আসে ওই চিতার, দেখছে যে মানে এত চিতা জমেছে, জমতে জমতে জায়গাটা নাকি উঁচু হয়ে গেছে অনেকটা। বলছে জায়গাটাকে অনেকটা উঁচুতে একটা জায়গা উঁচু করা, নিচে হচ্ছে ওখানে 4-5টা সন্ন্যাসী বলে তান্ত্রিক বসে যজ্ঞ করছে। কিন্তু ওদের কিন্তু যে তান্ত্রিকরা যজ্ঞ করছে নিচে বসে, তাদের কিন্তু ওরা যে আমার বাবারা গেছে তাদের দিকে কোনো ধ্যান ধারণা কিচ্ছু নেই, ওরা এক মনে যজ্ঞ করে যাচ্ছে, ঠিক আছে, অমাবস্যার দিনকে। আর বললাম না যে একটু হয়তো ইট ঠিক দিয়ে একটু উঁচু করা, সেই উঁচু জায়গাটা আস্তে আস্তে একটু উঁচু করা, মানে ধরো এখানে সন্ন্যাসীরা বসে করছে, একটু উঁচুতে আরও ওরকম হচ্ছে, মানে ওইরকম যজ্ঞ হচ্ছে। তো আমার বাবা খুব ইন্টারেস্ট ছিল যে দেখি তো কি, গিয়ে দেখছে যখন আমার বাবা উঠে দেখছে একটা চিতা সাজানো ওপরে, ঠিক আছে, একটা চিতা সাজানো, সেই চিতার নিচে পুরো লাল করে সন্ন্যাসীরা সেই লাল বস্ত্র পরে সেই মাথায় তিলক কেটে লাল করে সে মানে চারিদিকে ওই চিতার চারিদিকে গোল করে ঘিরে সব চোখ বন্ধ করে মানে সব এক করে কোনো একটা মন্ত্র পড়ছে, ঠিক আছে। এবং চিতাটার ওপরে একটা বডি শোয়ানো, ঠিক আছে, ওই বডি শোয়ানো, ঠিক আছে, ওই বডির বুকের এই জায়গাটায় যজ্ঞের কাঠ সাজানো, ঠিক আছে, যজ্ঞ মানে এই বডির এই জায়গাটায় যজ্ঞ হচ্ছে, ঠিক আছে, মানে কি অদ্ভুত। হ্যাঁ, মানে যে তোমার ইট ঠিক দিয়ে সাজিয়ে যে যজ্ঞের কুণ্ডটা করে না, সেই কুণ্ডটা এই জায়গাটায় হচ্ছে। আর বডির যে পেটটা, সেই পেটের ওপরে যে মেইন সন্ন্যাসী সে বসে ওই চোখ বন্ধ করে মানে তন্ত্রক্রিয়া করে যাচ্ছে। তো বাবা দূরে দাঁড়িয়েছিল, বাবার সামনে যখন গেল দেখলো যে খুব বেশি হলে ওই 12 কি 13 বছরের একটা ছেলে সে মারা গেছে, তার বডিটাকে নিয়ে ওরকম করছে। বলছে সেই 12 কি 13 বছরের ছেলেটার চোখটা হচ্ছে পুরো খোলা, ঠিক আছে, মানে মারা গেছে তো চোখটা পুরো খোলা, বডিটা পড়েও নি, একদম কাঁচা সদ্য বডি। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার আগুন জ্বালি দাও করে মানে যজ্ঞ হচ্ছে, আর এইখানে সাধুটা বসে। এবার ওই যে যজ্ঞের যে আগুনটার জন্য ওই ছেলেটার চোখ দুটো ফাটফাট করে ফাটছে, এমনিতেই মারা গেছে তো মানে ওরকমভাবে মানে কি বলবো, মানে সেই তরল হয়ে গেছে চোখগুলো। বাবা বলছে ওগুলো দেখে মানে চোখের এই কালো অংশটাই নেই, পুরো সাদা, আর এখানে মানে ফোসকা পড়লে আমাদের যেরকম হয় না, এরকম ফোসকা হয়ে যায়, সেরকম ফোসকা হয়ে গেছে ছেলেটার চোখ দুটো, ডল করছে। আর ওরকম মানে এই জায়গাগুলো এরকম ফুলে আস্তে আস্তে ফাটছে, মানে আগুনের তাপে। আর হচ্ছে ওইখানে সন্ন্যাসী বসে ওইভাবে সব সাধনা করছে, এবং এতটাই সব সাধনাটা এতটাই মন দিয়ে করছে যে নাকি যে বাবারা ওখানে ছিল, বাবারা বুঝতে পারেনি। তো বাবারা বলছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা অটোমেটিকলি ফিল করলাম যে আস্তে আস্তে বাতাসটা ওখানে যেটা আছে সেটা ভারী হতে শুরু করেছে, মানে পরিবেশটার যে সিচুয়েশনটা সেটা আস্তে আস্তে মানে চেঞ্জ হতে শুরু করেছে, মানে আস্তে আস্তে গরম আবহাওয়া হতে শুরু করেছে, আমাদের শরীরের মানে ভার হতে শুরু করেছে শরীরটা। তো তখনই বুঝলাম যে ওই যে ছেলেটির যে মানে অ্যাকচুয়ালি সব সাধনা কি হয় জানো তোমরা, সেটা হচ্ছে গিয়ে ছেলেটার আত্মাটাকে মানে আমিও ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যেটা হচ্ছে জানি সেটা হচ্ছে ছেলেটার আত্মাটা থাকে, সেই আত্মাটাকে নিয়ে কোনো কাজ করে ওরা। তো তখন বাবাদের কিছু বন্ধুরা যারা ছিলেন তারা বললেন যে ছেলেটির এবার আসার সময় হয়েছে, তো ওই জন্য ও পরিবেশটা একদম চেঞ্জ করছে। সব সাধনা এতটাই মারাত্মক সাধনা, এতটাই মানে ওটা হলে নাকি খুব পাওয়ারফুল হয়। তো ছেলেটা নাকি এখন আসার সময় হয়েছে, ওই জন্য আমাদের যেহেতু আমরা নর্মাল সাধনার মধ্যে নেই, তান্ত্রিকরা কী করে নিজেদেরকে বেঁধে নেয়, তো বাবারা তো আর বেঁধে নেই, তো বাবাদের এরকম শরীর খারাপ হতে শুরু করেছে এবং অসুস্থ হতে শুরু করেছে, সেজন্য তো বাবারা বলে এই সময়টা আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ ওরা কী করবে এরপরে আমরা দেখতে পাবো না, হয়তো ছেলেটা অন্যরকম কিছু মূর্তি ধারণ করবে, কারণ সেটার আত্মা টোটালি এখন অতৃপ্ততে পরিণত হয়েছে। তো তারপর বাবার ওখান থেকে চলে আসে। তো এটাই ছিল আমরা একটা ঘটনা সব সাধনা। কটা বাজে? একদম ডট 11টা বাজে। আজকে এইটুকুনি অবধি, আবার নেক্সট যখন লাইভ হবে আমার আবার এরকম ইন্টারেস্টিং কিছু ঘটনা
আপনাদের কাছে এসে বলবো। ঠিক আছে, কেমন লাগলো আজকে আমার ঘটনা একটু প্লিজ বলবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে জোগাড় করে এনেছি। আজ এখন একটু কমেন্টগুলো পড়ে চলো, সবাইকে টাটা। শুনেই এরকম লাগছে, তাহলে দেখে কি হতো? আমি হলে তো হার্ট ফেল, মানে আমি সত্যি এগুলো আমি সহ্যই করতে পারি না। আমি কারোর মৃত্যুও দেখতে পারি না, কোনো ডেড বডি আমি দেখতেই পারি না, আমার কেমন করে শরীরের মধ্যে। সবাইকে আবার শুভ নববর্ষ। সবাই খুব ভালো থেকো, খুব মানে এনজয় করো বছরটা। ঠিক আছে, চলো 11টা 1 বাজে, সবাই চলো ডিনার করো। গুড নাইট, সুইট ড্রিমস। আবার 1 মাস দেখি কবে আবার লাইভের অপেক্ষা তোমাদের সাথে কাটাবো সময়। ঠিক আছে, চলো টাটা।